নির্বাচনটা হলো, এখন আমরা দেখছি 54 বছরের রাষ্ট্রযন্ত্রে যে ভারতীয় নিয়ন্ত্রণ, ওটা থেকেই আমরা বেরোতে পারিনি। তাইলে জুলাই আগস্ট বিপ্লব যেটা হয়েছে, আমি মনে করি না তার ফ্রুট জনগণ পাচ্ছে। এই মুহূর্তে পাওয়ার পরিস্থিতি আছে, ভবিষ্যৎ আমি জানি না। আজকের এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। দেশের সুপরিচিত একজন মানুষ, শিক্ষিত মানুষ, রাজনৈতিকভাবে সচেতন। আপনার আর আমার সচেতনতার সংজ্ঞা অনুযায়ী উনি সচেতন কিনা আমি জানি না, কিন্তু ব্যক্তির বিচারে আমি যদি মনে করি উনি একজন সচেতন মানুষ, একজন শিক্ষিত মানুষ। আমার বা অন্য 10 জন যারা রাজনীতিতে এখন মন্ত্রী হয়, অ্যাডভাইজার হয়, আমি মনে করি তাদের চেয়ে উনি সচেতন। Whether you like him or not, who give a shit? But in my views, that guy is a conscious citizen of Bangladesh, and he is willing to take risks. Let's talk. That gentleman is no other than Major Taruzaman. ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে সালাম। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত এনকারেজ ফিল করছি। আপনার সাথে অনেকদিন আমি কথা বলবো চিন্তা করি, কথাটা হয় নাই। কেন হয় না এর উত্তরটা আমি জানি। আমি উত্তরটা দেই, যদি আপনি মনে করেন আমার সাথে একমত বলতে পারেন, না হইলে না। আমার কেন যেন মনে হয় আল্লাহ লিখে রাখছে আজকেরই আপনার সাথে এর মাধ্যমে আমার দেখা হবে, আবার কথা হবে, যার জন্য এর আগে হয় নাই। কথাটা কি আপনি একমত আমার সাথে নাকি? শতভাগ। এর কোনো বিকল্প নাই। শতভাগ। থ্যাংক ইউ ভাই। আমি আর এর কোনো বিকল্প আমি কিছু দেখি না। ওকে, মিস্টার আক্তার, একটা কথা আমি বলি। আপনি শিক্ষিত এবং আপনি সচেতন, এ কথাটাকে আমি কোনো প্রশ্নবিদ্ধ করতে চাই না। আমার দৃষ্টিতে আপনি সচেতন, আমার দৃষ্টিতে আপনি একজন অনারেবল সিটিজেন অফ বাংলাদেশ, হু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্রুট অফ দ্য ফ্রিডম, ফ্রুট অ্যান্ড in a result oriented way, the fruit of a citizen of a country. What should be the benefit of a citizen in a country, in a civilized society? এটা কি কখনো কখনো মনে হয় যে একজন মানুষ কখনো একটা দলের জন্য, একটা দেশের জন্য, বা একটা সমাজের জন্য হঠাৎ করে বড় হয়ে যায়, যার জন্য দল বা একটা গোষ্ঠী ওই ব্যক্তিকে অ্যাকোমোডেট করতে পারে না? আপনাকে আমি 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 জানি না আপনাকে আমি কথাটা বুঝাইতে পারছি কিনা। ঠান্ডা মাথা আপনাকে আমি বলি, যখন সিনেটর ফুল ব্রাইট ছিল, আরকানসাস সিনেটর, ওই সময় এক ভদ্রলোক ওইখানে স্কুলে ভর্তি হয়েছে। ভদ্রলোকের নাম ছিল উইলিয়াম জেফারসন ক্লিন্টন। তো ক্লিন্টন একদিন সিনেটর ফুল ব্রাইটের সাথে দেখা করছে, করে বলছে আই নিড এ জব। তো ফুল ব্রাইট চিন্তা করলো, ওই সময় বাপরে বাপ, সিনেটর ফুল ব্রাইট কত বিখ্যাত মানুষ আমেরিকার, তখন বলছে ঠিক আছে, আইল গিভ ইউ এ জব। কি জব দিছে? তুমি রিসিপশনে থাকবা, লোকজনের সাথে হাই হ্যালো করবা, জব দিছে। এক সময় সিনেটর ফুল ব্রাইটের চিফ অফ স্টাফ গিয়া ফুল ব্রাইটকে বললো এই বিলরে রাখা যাবে না। বলছে, ফুল ব্রাইট বলছে কেন? বলছে হি ইজ বিগার দেন আওয়ার অর্গানাইজেশন। আপনি কি জানেন ফুল ব্রাইট আক্তার ভাই ওই সময় বলছে, নো, আইল কিপ হিম, ওয়ান ডে হি উইল বিকাম দ্য প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি। এখন এই কথাটা আপনারা আমি কেন জিজ্ঞাসা করলাম? আপনি তো একটা রাজনৈতিক দলে ছিলেন, আপনি তো একটা রাজনৈতিক দলে ছিলেন। এখন why you become bigger than the party, or your ideology become bigger than the party or the party leader, or you choose that's not your path? আপনাকে সেমনি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনার বিশাল পটভূমিকার জন্য, বিশাল ইন্ট্রোডাকশনের জন্য। আসলে আমি সচেতন নই, কারণ এখনো কি জানা দরকার সেটা আমি এখনো জানতে পারিনি। ৭১কে আমি ধারণ করি। আপনি বলেছেন মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক কথা বলা হয়েছে, ৭১ নিয়ে কথা বলা হয়েছে, এটা আওয়ামী লীগের ন্যারেশন। আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, বা শেখ হাসিনা মানে মুক্তিযুদ্ধ নয়। শেখ হাসিনা জিয়াউর রহমানের দেওয়া আওয়ামী লীগের একজন প্রেসিডেন্ট, কিন্তু সে আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে 1975 সনে, 74 সনে বাকশাল যখন তৈরি হয়েছে। তো শেখ হাসিনা একটা ন্যারেটিভ তৈরি করতে হয়েছে তার নিজের অস্তিত্বের জন্য। আমরা সেই ন্যারেটিভের সঙ্গে একমত নই। আপনি যে ৭১ বলছেন সেটা আওয়ামী লীগের ন্যারেটিভ, কিন্তু আমরা যে ন্যারেটিভ
বিশ্বাস করি সেটা হচ্ছে আমাদের অস্তিত্ব, আমাদের বিশ্বাস, আমাদের জন্ম, আমাদের সৃষ্টি। আমি কিন্তু একজন হতভাগা মুক্তিযোদ্ধা যার সার্টিফিকেট নাই। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ভাতা নিয়ে নেই, মুক্তিযোদ্ধার কোনো সুযোগ সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু আমি এই জন্য গর্বিত। আমি 2 দিবস যে কোনো পদ পাইনি। আমি সে হতভাগাদের একজন আজকে গর্ব করে বলে বেতন নেবে না, আমি কিন্তু 2 টার্মে কোনো বেতন নেই। আমার বেতনগুলো আমার দলের সভাপতি উনি গ্রহণ করতেন এবং দলের জন্য ব্যয় করতেন। একটি পয়সা নিয়েছি বলে আমার পরিবার পারবে না, যেন পরিবারের অনেক অভিযোগ হয়েছে। আমি সেই দুর্ভাগা, কিন্তু আমি গর্বিত এর জন্য। আমি নিজেকে প্রাউড ফিল করি যে আজকে রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে তারা প্লট নেবে না, গাড়ি নেবে না, তারা বেতন ভাতা নেবে না, কিন্তু এই দুইটি না নেওয়ার দুর্ভাগ্য আমার হয়েছিল। 2 বার আমি এমপি ছিলাম, গাড়ি নেওয়ার সৌভাগ্য আমার হয় নাই। কিন্তু আমি আবারও বলবো আমি সচেতন নই, কিন্তু আমি এখনো সচেতন হওয়ার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি আমার কি করা উচিত, কি করলে আমি দেশ, মানুষ, জনগণ ভালো থাকবো। আমি তো জানি আমার ভালোর জন্য একটা প্যারাসিটামল ট্যাবলেট যথেষ্ট মাথা ব্যথা দূর করার জন্য। ডাক্তারের কাছে গেলে আমার প্যারাসিটামল দিলেই অথবা আমার পেট খারাপ হলে একটা ফ্লাজিল দিলেই আমি ভালো হয়ে যাব। কিন্তু আমি জানি না আমার জাতির মাথা ব্যথা হলে আমাকে কি করতে হবে। আমি জানি না আমার জাতি যদি বিপর্যস্ত হয়, অসুস্থ হয়, দুর্বল হয়, তাকে কিভাবে সবল করে তুলবো আমি সেটা এখনো জানি না। তবে আমি বিনয়ের সঙ্গে জানার চেষ্টা করছি এবং বিনয়ের সঙ্গে আপনাদের অনেকের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করছি। হয়তো আমার পথ, মত, বক্তব্য আপনার কাছে ভুল মনে হতে পারে, যেমন উদাহরণ আপনি দিয়েছেন, হইতে পারে, তারপরেও আমি অনেকটা অসহায়ত্ব হয়েও আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। কারণ আমি আপনাকে সত্যটা না জানাতে পারলাম, কিন্তু আপনার কাছ থেকে তো আমি সত্যটা জানতে পারবো। কাজে আমি সেই দৃষ্টিভঙ্গি শেয়ার করার চেষ্টা করছি। আমি বিএনপি করেছি, বিএনপি করি, যতদিন করেছি গর্বের সঙ্গে মাথা উঁচু করে করেছি। আমার দলের চেয়ারপারসনের সামনে সত্য কথা বলার মতো সেই দুর্ভাগ আমি ছিলাম, দেখাতে পেরেছি। বিনিময়ে কি পেয়েছি আল্লাহকে শুকরিয়া, তার জন্য আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার নেত্রীর কাছে আমি স্পষ্ট ছিলাম, উনি আমাকে অনেক আদর করেছেন, স্নেহ করেছেন। কিন্তু আমি দেখেছি যে উদাহরণটা আপনি দিয়েছেন সেই উদাহরণের যোগ্যতা আমার নাই, কোনোদিন হওয়ার সুযোগ আমার নাই, আমার সেই বয়সও নাই, কারণ সেই ব্যক্তির চেয়ে বয়স এখন আমার বেশি। কাজেই সেই দিন আমার চলে গেছে। তবে আমি মনে করি যদি আমি যতটুকু আমার কাছে মনে হয়েছে যে অন্যকে জানানো দরকার, এটি জানাই না। 10 জনের মধ্যে যদি কিছু লোক শুনে, আর যে আমার বিরুদ্ধে ত্যক্ত বিরক্ত হচ্ছে সে তো শুনেছে বলে ত্যক্ত বিরক্ত হচ্ছে, এটাও তো আমার অ্যাচিভমেন্ট। আপনি আমার কথায় ত্যক্ত বিরক্ত হয়েছেন, আমাকে ভৎসনা করছেন, আমার বিরুদ্ধে কথা বলছেন, তার মানে আপনি আমার কথা শুনেছেন, আপনার কাছে ভালো লাগে নাই, তার মানে আপনি একজন আমার বিরূপ ব্যক্তি হয়ে যদি শুনতে পারেন, তাহলে যারা আমাকে ভালোবাসে, আদর করে, স্নেহ করে, যারা আমাকে ফলো করে, তারাও তো শুনেছে। এটাকে মনে করি আমার একটা অ্যাচিভমেন্ট, এটাকে মনে করি আমার এই প্রচেষ্টার একটা সার্থকতা। তা আমি দল ছেড়ে দিয়ে আসি নাই, দল ছেড়ে দিয়ে আসবো না, এটা আমার প্রতিজ্ঞা ছিল, এখনো বলি আমি দল ছেড়ে দিয়ে আসি নাই। কিন্তু দল থেকে আমি বহিষ্কৃত হয়েছি। আমি 2022 সন থেকে আমি বহিষ্কৃত। আমি বলেছিলাম আন্দোলন যে করছেন না, সে আন্দোলন না করলে জনগণ আপনাকে জুতা পেটা করতে পারে। সেটা আমার নেতারা ব্যক্তিগতভাবে প্রধান নেতার কাঁধে দিয়েছে। ঠিক আছে, দিয়েছে, প্রধান নেতা আমাকে কোনো শোকজ না করে আমাকে বের করে দিয়েছে। আমাকে তো দল থেকে বের করে দেওয়া হয়েছে। আমি তো ক্লেম করতেই পারি না আমি দলে আছি যতক্ষণ পর্যন্ত দলের কর্তৃপক্ষ আমাকে গ্রহণ না করবে। এইবার আন্দোলনে আমি যতটুকু পারেছি, 26শে আন্দোলনে বা জুলাই আন্দোলনে আমি হয়তো সামনের কাতারে যেতে পারি নাই, যতটুকু পেরেছি এটা আমার আমার সঙ্গে যারা চলে ফিরে উঠে বসে, আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী, তারা কম বেশি জানে যে আমি আন্দোলনে কোথায় ছিলাম। আমি আন্দোলনের বিরোধিতা করেছি,
আমি বলেছি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মুক্তিযোদ্ধার কোটা বিলুপ্ত করার যে আন্দোলন যারা করে তাদের সঙ্গে আমি একমত নই। কারণ আমি মুক্তিযুদ্ধের কোটা ধারণ করতে চাই, রাখতে চাই। এটা মুক্তিযোদ্ধাদের প্রতি, শহীদদের প্রতি আমার দায়বদ্ধতা। আমার সঙ্গে যে ছেলেটি যুদ্ধ করে জীবন দিয়েছে তার সন্তানকে দেখাশোনা করার দায়িত্ব শুধু আমার একার না, আমার রাষ্ট্রের আছে। কাজে তার কোটা রাখা এটা আমার দায়বদ্ধতা। যারা কোটা তুলে দিতে চায় আমি তাদের পক্ষে যেতে পারবো, এই কথাটা আমি জুলাই আন্দোলনের আগে স্পষ্ট করে বলেছি। তবে আমি এটাও স্পষ্ট করে বলেছি, যদি তোমরা এক দফা আন্দোলনের ডাক দাও, হাসনাত আব্দুল্লাহর সঙ্গে আমার কথা হচ্ছে, বলেছি তুমি যদি এক দফা আন্দোলনের ডাক দাও, কারণ আমার ডাকে কেউ আসবে না, আমি ডাক দিলে কেউ আসবে না, আমি ডাক দিয়ে আসতেছি, তুমি যদি দাও আমি তোমার সঙ্গে থাকবো। আমি এক দফা আন্দোলনের ব্যাপারে আমার অবস্থান স্পষ্ট করেছি এবং আমি এক দফা আন্দোলনে ছিলাম, কিন্তু আমি সেটার সুবিধাভোগী হতে চাই না। আল্লাহ না করুক, আমি ৭১-এর সুবিধাভোগী হতে চাই না। ৭১ ছিল আমার দায়বদ্ধতা, ৭১ ছিল আমার তৎকালীন যুবকের একজন তারুণ্যের অধিক দায়িত্ববোধ। আমি সেটা করেছি। এটা ভালো ছিল কি মন্দ ছিল আমি জানি না। যখন আমার দেশকে বিপর্যস্ত দেখেছি, সেটাকে ভাঙ্গা হয়েছে না গড়া হয়েছে সেটা আমার কাছে বড় বিষয় ছিল না। যখন আমি দেখেছি আমার দিকে গুলি আসছে, যারা গুলি করছে তাকে প্রতিহত করা আমার দায়িত্ব ছিল। তাতে দেশ ভাঙছে না একটা দেশ তৈরি হয়েছে এটা আমার বিবেচনায় ছিল না, কিন্তু যে গুলি করেছে তাকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। তাতে যদি আমাকে আরো ২, ৪, ৫, ১০ জন এমনকি আমার শত্রু সাহায্য নিতে হয় সেটাকেও আমি উত্তম মনে করেছি। কাজে আমরা ৭১-এ যারা আমাকে বিপর্যস্ত করার চেষ্টা করেছে, আমাকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে, আমি তাদের বিরুদ্ধে লড়ে আমি ৭১-এ বিজয়ী হয়েছি। তাতে আমাকে যারা সাহায্য করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাই বলে তাদের কাছে আমি দাসখত দিইনি, তাই বলে আমি তাদের কাছে আমার দেশ জাতি মাতাকে বিক্রি করে দেইনি। পরবর্তীতে যখনই তারা আমাদের বিপক্ষ অবস্থা নিয়েছে, আমরা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে আমরা বাধা সৃষ্টি করেছি। আমরা কিন্তু তাদের সঙ্গে ঐকমত পোষণ করি না। আমরা কিন্তু তালপট্টি নিয়ে যুদ্ধ করেছি, আমরা কিন্তু ফারাক্কা পানি নিয়ে হিস্সা নিয়ে যুদ্ধ করেছি, এবং এই যুদ্ধের ফলশ্রুতিতে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জীবন দিতে হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের জন্য ভারতকে যেমন ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, তেমনি বাংলাদেশের স্বার্থ বিরোধী কার্যক্রমের জন্য ভারতকে প্রকাশ্যে দায়ী করি, ভারতের মিডিয়াতে দায়ী করি। আমি ভারতের দিল্লিতে আইকে গুজরাল, নরসিংহা রাও এবং অটল বিহারী বাজপেয়ীদের সামনে মিটিং এর সামনে বাংলাদেশ স্বার্থের কথা জোর করে বলার অধিক সাহস আমি দেখিয়েছি। আমি দিল্লির মিটিং এ আমি তাদের সামনে ফারাক্কা বাদের প্রতিবাদ দেখানোর মতো দুঃসাহস দেখাতে পেরেছি। আমি তাদের দেওয়া ডিনার বয়কট করেছি, কিন্তু আমি তাদের প্রতি অভদ্র হইনি, তাদের প্রতি আক্রমণাত্মক হয়নি। কিন্তু আমি আমার স্বার্থের কথাটা দিল্লিতে দাঁড়িয়ে, দিল্লির সেমিনারে, ভারতের হোস্ট সেমিনারে আমি বলার চেষ্টা করেছি, বলতে পেরেছি। এটার জন্য আমি গর্ববোধ করি। এটার জন্য আমাকে ভৎসনা দিয়েছেন, এমনকি আমার নিজের দল আমাকে ভৎসনা দিয়েছেন। আমার সবচেয়ে প্রিয়, যার জন্য আমি জীবন দিয়ে শব্দ প্রস্তুত থাকতাম, সেই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ভৎসনা করেছেন, তুমি দিল্লিতে গিয়ে কেন এগুলো বললাম। কিন্তু আমি ওনার সঙ্গে বিনয়ের সঙ্গে বলতে চেয়েছি, ম্যাডাম আপনার সামনে যেমন জনগণের অধিকারে কথা বলা আমার অধিকার, তেমন বাংলাদেশের বাইরে গিয়েও বাংলাদেশের কথা বলা আমার অধিকার। আমি কিন্তু এই জাতিসংঘের ফ্লোরে দাঁড়িয়েও বাংলাদেশের কথা বলেছি, আমেরিকাকে দায়ী করে কথা বলেছি। আমি দক্ষিণ আফ্রিকার ডারবানে গিয়ে বিশ্ব ব্যাংকের অ্যান্টি কারাপশন কনফারেন্সে দাঁড়িয়ে বিশ্ব ব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট ওয়ালফান সেনকে দায়ী করে বলেছি তোমরা বাংলাদেশের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছো। আমি প্রতিবাদ করেছি, তারাও জানে। আমি যেখানে যাই সেখানে বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে দেখি। আমি কারো হোটেল আমি কোনো বিদেশ সফর মেজর আক্তার, আপনার অডিওটা নষ্ট হচ্ছে, অডিও ভিডিও আপনাকে শুনতে পাই না ভাই। আমি মেজর আক্তার আপনাকে শুনতে পাচ্ছি, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, এটা ডিস্টার্ব, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। ডিস্টার্ব করেছে একটু না, তাই না? এখন কি শুনতে পাচ্ছেন? জি, এখন আবার শুনতে পাচ্ছি। শুনতে এখন কি? জি পাচ্ছি। এখন
ওকে, থ্যাংক ইউ। ফলে ফলে আমি কারো স্পন্সরে কোনো বিদেশ ভ্রমণ করি নাই। আমি ভ্রমণ করেছি ভারত, ভ্রমণ করেছি চীন, ভ্রমণ করেছি রাশিয়া, অফিসিয়াল মিটিং করেছি, চীনে মিটিং করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো কারোর কাছ থেকে ভাতা নিয়ে কারো স্পন্সরে যাইনি। এটা আমার দুর্ভাগ্য, তবে আমি এটার জন্য গর্ববোধ করি। কাজে বলার চেষ্টা করেছি। আজকে আপনি আমাকে এতদিন পরে আমাকে ডেকেছেন, সুযোগ দিয়েছেন কথা বলার জন্য। আমি বিনয়ের সঙ্গে বলছি, আমার দলের সঙ্গে আদর্শিক কোনো সংঘর্ষ নাই। আমি যে দল করতাম তার সঙ্গে আদর্শিক কোনো সংঘর্ষ নাই। আমি দলের ভালো মন্দ বলার চেষ্টা করেছি, আমি দলের কাছ থেকে কোনো পাওয়ার চেষ্টা করি নাই। আমার দলের কোনো নেতা যদি বলতে পারে, ইনক্লুডিং আমার দলের বর্তমান চেয়ারপারসন, আমি তাদের কাছে কোনো কিছু চেয়েছি বা একবার আমি নমিশন চেয়েছি, মন্ত্রী পদ তো দূরের কথা, আমি নমিশন চেয়েছি, রাজনীতি করার জন্য নমিশন চাই, এটাও যদি ওনারা বলেন, আমি ওনাদের কাছে ক্ষমা চাই। ওনারা প্রয়োজন মনে করেছেন, আমার চাহিদা আমি তৈরি করতে পেরেছি, ওনারা আমাকে দিয়েছেন, আমার সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কিন্তু আমি এখন 3 বছর ধরে আমি দলের কোনো অবস্থানে নাই। তো আমার একমাত্র উপায় ছিল আবেদন করা দলে ফিরিয়ে নেওয়ার জন্য। সেজন্য আমি ব্যক্তিগতভাবে আমি সকল নেতার কাছে আবেদন করেছি, এমনকি আমি মিটিং করে, জনসভা করে, জনগণের মাধ্যমে আবেদন করেছি। আমার এলাকায় সভা করে আমরা জনগণের মাধ্যমে আহ্বান করেছি যে আমাদের এই নিষেধাজ্ঞা বা বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হোক। কিন্তু আমি বলছি, দুর্ভাগ্য আমার সঙ্গে সবসময় তারা করে। আমি আজ পর্যন্ত পারি নাই, নেয় নাই। তাহলে আমার কি করণীয় আছে? আমি তো জনগণের জন্য, জাতির জন্য, আমার মানুষের জন্য কিছু করতে চাই, সে করার সুযোগটা তো হয়। আমি একজন অভিনেতা, আমার তো একটা প্ল্যাটফর্ম লাগবে, আমি কোথাও অভিনয় করব। আমি তো সবসময় ক্যামেরার সামনে যেতে চাই, কারণ ক্যামেরার সামনে না গেলে আমার পারফরমেন্সটা কেমনে আসবে। তো এখন সেটা মিল্টন ভাইয়ের ক্যামেরায় হোক, আর জাতীয় কোনো টেলিভিশনের ক্যামেরা হোক, বা জাতীয় কোনো প্ল্যাটফর্ম হোক, বা কোনো মঞ্চ হোক, কারণ আমি তো ঘরে বসে কাঁদলেও কেউ শুনবে না, ঘরে বসে হাসলেও কেউ দেখবে না। আমার কান্না হাসি সবকিছু জনগণের সামনে হতে হবে। জনগণের সামনে আসতে হলে সবার আগে দরকার আমার প্ল্যাটফর্ম, আর আজকের আধুনিক প্রযুক্তির যুগে দরকার আমার একটা ওয়েব ক্যামেরা, যেটা আজকে আপনি আমাকে দিয়েছেন, যে সুযোগটা আপনি আমাকে দিয়েছেন। আমার অডিও ভিজুয়াল দুটি আপনি আজকে জনগণের সম্মুখে খুলে দিয়েছেন। আমি যে কথাগুলো বলছি এখন শুধু আপনি একা শুনছেন না, আপনার মাধ্যমে আল্লাহ রহমতে হাজার হাজার মানুষ সারা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছে। এই সুযোগটা তো আপনি আমাকে দিয়েছেন, এই জন্য তো আমি আপনার কৃতজ্ঞ। কিন্তু আমি, আমার দল আমাকে সেটা দেওয়ার প্রয়োজন মনে করে নাই। এই জন্য আমি দলকে দায়ী করছি না। দল হয়তো মনে করেছে আমি আউটলিভড হয়ে গেছি, আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, হয়তো আমার আর কিছু। মেজর আক্তার, আমি আপনার সাথে এটাকে ডিসএগ্রি করি যে আপনার প্রয়োজন শেষ হয়ে গেছে। আমি আপনাকে একটা কথা বলি, ফর এক্সাম্পল, আপনি আমার বাবা অথবা আপনি আমার বড় ভাই, আপনার বয়স 100 বছর। একটা কথা আপনি মনে রেখেন, আমি যদি ওই সম্পর্কটাকে মূল্যায়ন করি, আপনার যোগ্যতা এবং আপনার ভীষণ আমার ওই শ্রদ্ধার সাথে সাথে, ধারণের সাথে সাথে চলে আসবে। আপনার প্রয়োজন কখনোই ফুরায় নাই। আপনার মৃত্যুর আগেও কানের কাছে গিয়ে বলবো, আক্তার ভাই এই সাবজেক্টটা সম্পর্কে একটু বলেন তো। আমি জিজ্ঞাসা করবো, যেমন এখন আপনাকে আমি জিজ্ঞাসা করবো। আমার বাবাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, আমার বাবা মারা গেছেন 99 বছর বয়সে, এবং ওই সময় হাসিনা শেখ সরাসরি বলছে আমি বেগম জিয়া এবং তারেককে মাফ করব, জেকব মিল্টনকে মাফ করব না। বাংলাদেশ থেকে আমাকে জানানো হলো আমি ঢাকায় স্টেপ দিলে আমাকে গ্রেফট করা হবে না, অন্য ধরনের অর্ডার করা আছে। এবং আওয়ামী লীগের খুব পাওয়ারফুল এমপি আমাকে বলল যে ভাই আপনাকে রক্ষা করা যাবে না, এসেন না। আর আমার মায়ের কথা ছিল যে তুই আমার ওয়াদা কর যে আমি মারা গেছি এটা জানার পরেও তুই বাংলাদেশে পাড়া দিবি না, আমার আমার লাশের পাশে তোর লাশটা থাকবে। এটা এনিওয়ে, আমি ব্যক্তিগত সাবজেক্ট বাদ। আপনি বলছেন আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে, আপনি মনে কষ্ট নিয়েন না। আমি আপনাকে চিনি না, কিন্তু আমি যদি 1 সেকেন্ডের জন্য ফিল করতাম আপনার কোনো প্রয়োজন দেশে নাই, সোয়ার আপন গড, আমি আপনাকে ডেকে কথা বলতাম না। রেদার আমার কেন যেন মনে হয়েছে আপনার মতামতকে,
আপনার ভীষণকে আমি যদি এই হাজার হাজার মানুষের সাথে শেয়ার করি, আমার মনে হয় লোকজন নতুন কিছু একটা জানবে, লোকজন ভালো একটা কিছু জানবে। আপনি খুব ভালোভাবে আর্টিকুলেট করেছেন, একজন অভিনেতার জন্য মঞ্চের দরকার হয় প্রমাণ করার জন্য যে আমি ভালো একজন অভিনেতা। 110% ট্রু। এখন আপনাকে আমি একটা, আব্বাকে যে কথাটা জিজ্ঞাসা করছিলাম, আপনাকে আমি জিজ্ঞাসা করি। আমার বাবাও, আমার চাচা ছিলেন পটুয়াখালী সিরাজ কমান্ডার, ওনাকে সবাই চিনে, মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, সাবরেল কমান্ডার ছিলেন। আমি বলছিলাম, আব্বা তুমি কি ফ্রুট অফ ৭১ এটা কি পাইছো? এখন বলছে যে এটা কি কিভাবে তুই ডিফাইন করবি? শিক্ষিত মানুষ তো আমার আব্বারে বোঝানোর মতো আমার সামর্থ্য আছিল না, লেখাপড়া জানা মানুষ ওই যুগে তো নাকি কি, আমি যে ফ্রুট অফ ৭১ এটা কি তুমি পাইছো? তা আমি ওনাকে এটা বলতে গিয়ে, আপনি শুনলে অবাক হবে, ৯১ বছর বয়স আমার বাবার, আমি বুঝাতে সক্ষম হয়েছে যাবো নাগরিক অধিকার বলতে পৌরাণিক যুগে যেভাবে প্রচলিত একটা সংজ্ঞা আছে, মডার্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফ্রেড গার্নারও বলছে একজন নাগরিকের অধিকার সে ভোগ করতেছে কিনা ওই উত্তর একমাত্র নাগরিক দিতে পারবে। অর্থাৎ কথা বলার অধিকার আছে কিনা, শিক্ষার অধিকার আছে কিনা, সে অসুস্থ হইলে চিকিৎসার অধিকার আছে কিনা, বিভিন্ন দিকে সো অ্যান্ড সো ফোর্থ। আপনাকে আমি জিজ্ঞাসা করছি, ৭১ আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আপনি সারা জীবনই মুক্তিযোদ্ধা, আপনি এখনো মুক্তিযুদ্ধ করছেন, এই যে এই মুহূর্তে আমার সাথে কথা বলছেন এটাও মুক্তিযুদ্ধের পার্ট। কিন্তু আমি যদি নাগরিক আখতারুজ্জামানকে আমি জিজ্ঞাসা করি যে মুক্তিযুদ্ধের ফ্রুট আপনি পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে আপনার বদান্যতার জন্য, উদাহরণের জন্য আবারও ধন্যবাদ যে আপনি এখনো মনে করেন আমার প্রয়োজনীয়তা আছে। কিন্তু আমি আবার শুধু বিনয়ের সঙ্গে বলছি, আমার দল প্রয়োজন মনে করে নাই, ফলে আমি একটা প্ল্যাটফর্ম খুঁজতে হয়েছে। আমি সেটা পরিবর্তন করে একটা জায়গায় আসছি, যারা আমাকে সুযোগ দিয়েছে, আমার যতটুকু কার্যক্ষমতা আছে সেটুকু ব্যবহার করার একটা মাঠ আমি পেয়েছি, একটা বিশাল মাঠ পেয়েছি। আমি চেষ্টা করছি এই মাঠ থেকে ওই মাঠে দৌড়ে আমি যতটুকু পারফর্ম করতে পারি, যেটুকু ক্ষমতা আছে সেটা দেখানোর জন্য। আপনি দেখেন ফ্রুটস বা ফল পেয়েছে কিনা, এটা প্রশ্ন আমি ৩টা আঙ্গিকে দেব। আমরা ৭১ মুক্তিযুদ্ধের পরে যে আমাদের যে প্রত্যাশা ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে যে প্রত্যাশা ছিল, তিনি পাকিস্তান থেকে এসে আমাদের প্রত্যাশাটা বুঝেন নাই, অনুধাবন করেন নাই। ওনাকে পাকিস্তানিরা বা যে কেউ বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমরা বাংলাদেশ করি নাই, বাংলাদেশ ভেঙে ফেলেছি। ফলে তিনিও মুক্তিযুদ্ধ থেকে পাকিস্তান ভাঙ্গার জন্য দায়ী করতেন। ফলে ৭১ মুক্তিযুদ্ধের ফলাফলটা আমরা ৭৫ সন পর্যন্ত পাই নাই। এটা আজকে আমি অবলীলায় স্বীকার করছি, পাইনি। এই জন্য বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা বানিয়েছি, কিন্তু তিনি আমাদের জাতির আকাঙ্ক্ষা আকুতি বুঝতে পারেন নাই, ফলে আমরা পাইনি। কিন্তু ৭৫ আগস্টের পরে আমরা কিন্তু পেতে শুরু করেছিলাম। জেনারেল জিয়ার আমলে আমরা কিন্তু কথা বলার অধিকার পেয়েছি, নাগরিক অধিকার পেয়েছি, আমরা ভোট দেওয়ার অধিকার পেয়েছি, আমরা রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। কিন্তু সেই সুযোগটাও আমরা বেশি দিন ধরে রাখতে পারি নাই। দ্বিতীয় পর্যায়ে এরশাদ কমিটমেন্ট করে আসছিল যে ৭১ ফল মানুষের কাছে পৌঁছে দেবে এবং সে একটা ভারসাম্য আনবে, ৭১ পূর্ববর্তী এবং ৭১ পরবর্তীর মধ্যে একটা ভারসাম্য আনবে। সেই ভারসাম্যের কথা বলে সে ৯ বছর জাতিকে ধোঁকা দিয়ে সেও কিন্তু ভারসাম্য আনতে পারে নাই, উল্টা ভারতের চক্রে সে হারিয়ে গেল। তারপরে একটা বিপ্লব হলো, আমরা ৯০-এর সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আবার রাষ্ট্রীয় অধিকার ফিরে পেলাম এবং দেশমাতা খালেদা জিয়া প্রচন্ড উদারতার সঙ্গে, প্রচন্ড ইচ্ছার সঙ্গে আমাদের ৫ বছর আমাদের সেই জাতীয় চাহিদা পূরণ করে গেছেন। ৫ বছরের শাসন আমলকে আমি বলবো, আপনি পছন্দ করেন না করেন, বলবো বাংলাদেশের স্বর্ণযুগ। তিনি নাগরিক অধিকার খর্ব করেন নাই, যদিও তাকে অনেকগুলো রিগ্রেসিভ আইন করতে বাধ্য করা হয়েছিল তৎকালীন পরিস্থিতির কারণে। আমরা অনেকেই তখন মাথা চারা দিয়ে উঠেছিলাম। যখন একটি জমিতে ভালো করে সার দেওয়া হয়, তখন যেমন প্রয়োজনীয় উদ্ভিদ জন্মে, তার সঙ্গে আগাছাও জন্মে। তা উদ্ভিদকে বাঁচাইতে হলে আগাছা দমন করতে হয়। অনেক সময় আগাছা দমন গুলা বড় কঠিন এবং নির্দয় হয়ে যায়।
তাই দেশমাতা খালেদা জিয়াকে এই 5 বছর শাসন আমলে যেমন উদার হতে হয়েছে, মানুষের কল্যাণে দাঁড়ায় দাঁড়িয়ে যেতে হয়েছে, তেমন তাকে কিছু নির্দয় হতে হয়েছে। হয়তো নির্দয় হওয়ার জন্য অনেকে উনাকে পছন্দ করেন নাই বা তাকে মূল্য দিতে বাধ্য করেছেন। কিন্তু তারপরে হাসিনার আমল 96 সন থেকে বলেন আর 2001 সন থেকে বলবেন, এখানে আপনি স্পষ্ট করে বলতে পারেন আমাদের স্বাধীনতার ফসল পচে গেছে, ধ্বংস হয়ে গেছে, পোকায় ধরেছিল। সেই পোকা ধরার ফলটাই আজকে আপনাকে আমাকে বারবার বলছেন, আপনার বাবাকে প্রশ্ন করেছেন যে ফলটা পেয়েছো কিনা। হাসিনার আমলে তো ফল পাওয়ার প্রশ্নে উঠে না, কারণ সে তো মুক্তিযোদ্ধার ব্যবসায়ী, মুক্তিযোদ্ধার ফেরিওয়ালা। সে মুক্তিযুদ্ধটাকে ফেরি করে তার ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছে। সে ভারতের বন্ধুত্বটাকে সে একটা অশুভ সম্পর্কে পরিণত করেছে, অনৈতিক সম্পর্কে পরিণত করে সে তার ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছে। তাতে শুধু শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত হয় নাই, ভারতের সরকারও ক্ষতিগ্রস্ত হয়েছে, দুটি নেইবার কান্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আপনি জানেন কারোর সঙ্গে যদি অশুভ বা পরকীয়া থাকে, ধরা পড়লে কিন্তু দুজনই দায়ী হয়। তো শেখ হাসিনা যে পরকীয়া সম্পর্ক গড়ে তুলেছিল ভারতের সঙ্গে, তার দায়ভার কিন্তু শুধু শেখ হাসিনাকে নিতে হয় নাই, জুলাই উত্তর দেখেছি আমরা ভারতকে নিতে হয়েছে। ভারতও আজকে বাংলাদেশের মানুষের কাছে একটি নিগৃহীত নাম হিসাবে দাঁড়িয়ে গিয়েছিল। সেখান থেকে ভারত তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। মনে হয় ভারত অনেকটা রিগেন করতে পেরেছে, মনে হয় ভারত এখন আবার নতুন একটি সরকার বাংলাদেশে দিতে পেরেছে, যে সরকারের সঙ্গে ভারত হয়তো একটা সুসম্পর্ক বজায় রাখতে পারে। এখানে আমরা দেখেছি আমেরিকানের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক খারাপ হয়ে গেছিল। আমেরিকানরাও খুব, আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প যা চায় তা সে আদায় করে ছাড়ে। গতকালকের চিঠিতে সে ডোনাল্ড ট্রাম্প হিসেবে দস্তখত করে নাই, সে শুধু ডোনাল্ড হিসেবে দস্তখত করেছে। এটাও কিন্তু একটা ইন্ডিকেটিভ। তার সকল দস্তখতে দেখবে সে প্রায় দস্তখতগুলো দেখায়, যত এলান করে দস্তখত দেখায়, সেখানে ডোনাল্ড ট্রাম্প লেখে। কিন্তু কালকে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যেটা দিয়েছে দেখেন, দেখলেন ডোনাল্ড ট্রাম্পটা কিন্তু সে আনে নাই, তার নিচে লিখেছে। তার মানে সে এখানে যা চেয়েছে সে কিন্তু এটা আদায় করে ছাড়বে। সে আদায় করতে গেলে আমাদের স্বাধীনতার সুফল, যেটা আপনি বারবার চাচ্ছেন, আমরা কত রক্ষা করতে পারবো। আমেরিকান তার আর্মিকে আপডেট রাখার জন্য তাকে প্রতি বছরই অস্ত্রের সিস্টেম বদলাতে হয়, পুরনো অস্ত্র বদলে নতুন আধুনিকতম অস্ত্র দিতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর একটি মাত্র আর্মি যে আর্মিতে প্রতিদিন তার আর্মস ক্যাপাবিলিটি পরিবর্তন করা হয়, রিসার্চ করে যেটাই লেটেস্ট পাওয়া যায় সেটাই তাদের সেনাবাহিনীর হাতে পৌঁছে দেওয়া হয়। তারা কোনো ঝুঁকি নেয় না। কিন্তু তাদের পুরনো অস্ত্রগুলো কি করবে? সেগুলো তো সমুদ্রে ফেলে দেওয়া যাবে না, সেগুলো তো এফেক্টিভ। 1 বছর 2 বছর 5 বছর 10 বছর আগে যে আধুনিকতম অস্ত্রগুলো ছিল সেটা ভারত আমেরিকার স্ট্যান্ডার্ডে পুরনো হয়ে গেছে। আমেরিকা আমি ওখানে যাচ্ছি। সেখানে কিন্তু 10 বছরের আগে আমার কাছে কিন্তু আধুনিকতম চেয়ে আধুনিকতম ওই 10 বছরের পুরনো অস্ত্রটি। আমেরিকা সেটা বিক্রি করতে চায়, আমরাও কিনতে চাই, আমাদের আপত্তি নাই। কিন্তু আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছে চাবো ওই কেনার ক্রয় ক্ষমতা আমাদেরকে দাও। তোমার অস্ত্র আমি কিনবো, কিন্তু কেনার মতো ক্রয় ক্ষমতা আমাকে করে দাও। হামাসের মতো ধ্বংস করে তুমি সাহায্য করো না, তুমি আগে ধ্বংস করে পরে রিবিল্ড করো না, তুমি আমার ক্রয় ক্ষমতা বাড়িয়ে দাও। আমি তোমার তুলা কিনবো, আমি তোমাকে সস্তায় কাপড় দেবো, আমি তোমার, কিন্তু আমার তুলাটা, তোমার সকল অস্ত্র আমি নিব। আমি প্রতিটা আমার সেনাবাহিনীকে তোকে বলে আমি 18 কোটি মানুষের কাছে অস্ত্র দিব, আমেরিকান অস্ত্র, কিন্তু সেই অস্ত্রটা কেনার ক্রয় করার এবং রাখার ক্রয় ক্ষমতা আমাকে দাও। সেটা আমি একা পারবো না, সেটার জন্য আমি আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চাই। এই সহায়তা যেগুলি হয়, আমি ডোনাল্ড ট্রাম্পের অফারের সঙ্গে আমি একমত। আমি গ্লোবাল বা রিজিওনাল কনফ্লিক্ট যেতে চাই না, আমি আমেরিকাকে গার্জিয়ান হিসেবে মানতে চাই, আমি আমেরিকান বাহিনীতে যোগদান করতে চাই, আমি থাকতে চাই। আমার রিজিওনাল কনফ্লিক্ট আমার দরকার নাই, আমার গ্লোবাল কনফ্লিক্ট দরকার নাই। আই এম প্রো আমেরিকান, এতে আমার অসম্মান হওয়ার কিছু নাই। কিন্তু আমি যেন না খেয়ে থাকি না, যেন আমার যেন ঘরে পানি না পড়ে,
আমার দায়িত্বটা যেন আমাকে অভিশাপ না দেয়, এটা দেখার দায়িত্ব আমেরিকাকে নিতে হবে। যদি নেয় তাহলে আমি আমেরিকার সঙ্গে আছি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আছি, এবং আমার জনগণকেও আমি সেইভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। প্রয়োজন পড়লে আমি মিল্টন ভাইয়ের সহায়তা নিব, সাহায্য নিব। আমি তার এই প্রচার মাধ্যমকে প্রো আমেরিকার পক্ষে বাংলাদেশকে দাঁড় করানোর চেষ্টা করব, কিন্তু এটা হইতে হবে আমার অস্তিত্বের স্বার্থে। ওকে, মেজর আক্তার, আপনি কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলছেন, আমি সাবজেক্ট গুলোয় যাচ্ছি। আমি কি অ্যাজিউম করব যে আপনি বলছেন ডিউরিং দ্য টেনার অফ জিয়াউর রহমান আমরা বাংলাদেশিরা ৭১-এর ফ্রুটের টেস্ট কিছুটা পেয়েছি, এবং বেগম খালেদা জিয়া উনি সর্বান্তকরণের চেষ্টা করেছে আমাদেরকে এই ফ্রুটটা দেওয়ার জন্য, এবং আপনার ন্যারেটিভ অনুযায়ী হাসিনা শেখের আমলে এই ফ্রুট পুরোপুরি ডিস্ট্রয় হয়েছে। সে আসলে ছিল চেতনা ব্যবসায়ী এবং ৭১ ব্যবসায়ী ভাবে আপনি মূল্যায়ন করেছেন। এবার একটা কথা, আপনি যদি ৭১-এর যে ফ্রুট এটা স্বাদ না পান, বাংলাদেশের নাগরিকরা এই স্বাদটাকে আপনি কি মনে করেন তাদেরকে উপলব্ধি করতে দেওয়া হয় নাই, না জনগণ পারে নাই? আমি আপনাকে একটা উদাহরণ দেই, দেন আমি আর আপনি এক পাতায় আসবো। উদাহরণটা হলো ১৭৯২-তে ফ্রান্স রেভলিউশন হয়েছে। রেভলিউশনের পরে ফরাসি নেতারা একটা কথা বলছে, যারা যারা আমাদেরকে সাহায্য করছো, একমাত্র আমরা যদি তোমাদের কাছে কোনো সাহায্য চাই অথবা পরামর্শ চাই তখন দিবা, এর বাইরে আমাদের এখানে কেউ ইন্টারফেয়ার করবে না। আমি আপনার কাছে ওই বাহরাম বাদশাহ দস্যু বনহুরের গল্প শুনাইতে পারবো না। আমি আপনাকে একেবারে স্টেজে ঠান্ডা মাথায় আপনারা আমি বলবো যে আক্তার ভাই, আমরা দুইজনে কথা বলি, লেটস মেক ইট মিনিংফুল। আমরা, আপনি কি মনে করেন রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ার জন্য ভারত এই সুযোগটা কি দিয়েছিল আদৌ? আজ পর্যন্ত দিচ্ছে যে আমার জনগণ আমি এক কথায় ৭১-এর ফ্রুট টেস্টটা পাবে, আমার দেশের জনগণ যেটা ফিল করবে এই গত ৫৩ বছরে ফ্রান্স চারপাশের নেইবারেরা সবাই এই সুযোগটা দিছে তাদের এই চাওয়াটাকে। লি কুয়ান যখন আমেরিকান সিনেটে বসে বলছে, সিঙ্গাপুরের লি কুয়ান যখন বলছে I'd like to sign a security agreement with America, but there is one condition. Put your damn finger into the internal affairs or domestic affairs of Singapore. আমেরিকা বলছে অ্যাবসলিউটলি, এবং ফ্রান্সের চারপাশের লোকজনরা বলছে ওকে, তোমার ইন্টারনাল অ্যাফেয়ার্স আমরা কোনোদিন দেব না, তোমার সিদ্ধান্ত তোমার। আপনি কি মনে করেন কিনা বাংলাদেশ এই সুযোগটা পাইছে? উত্তর দিব আপনাকে। জি প্লিজ। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছি, এই সুযোগটা ভারত বাংলাদেশকে কখনোই দেয় নাই। ইভেন কি আমার ৭১-এর যুদ্ধের সময়ও ভারত আমার মুক্তিযুদ্ধের সভারেন্টিকে মানে নাই। আমার প্রধান সেনাপতিকে, পাকিস্তান সেনাবাহিনীকে তার নিকট সারেন্ডার করতে ব্যবস্থা সে নেয় নাই। এমনকি সারেন্ডার সিরিমনিতে বাংলাদেশের সরকারের, তৎকালীন এক্সাইল সরকারের কোনো প্রতিনিধিত্ব নেয় নাই। আমি অত্যন্ত স্পষ্টভাবে একজন ভারতের বন্ধু হিসাবে আমি কিন্তু গর্ব করে প্রকাশ্যে বলি, আমি ভারতের এনিমি নাই, আমি ভারতের এনিমি হতে পারবো না, ভারতের সঙ্গে শত্রুতা করে আমি টিকে থাকতে পারবো না। আমি ভারতের বন্ধু হতে না পারি, কিন্তু ভারতের শত্রু হবো না। কিন্তু তারপরে আমি স্পষ্টভাবে বলবো, আমি দিল্লিতেও বলেছি, ভারতের নরসিমা রাও, অটল বিহারী বাজপেয়ী সাহেবদের সঙ্গে বলেছি যে আপনারা আমাদের ব্যাপারে নেকেডলি ইন্টারফেয়ার করতেছেন। আমি শব্দটা ইউজ করি নাই, পোকিং ইউর ডার্টি নোজ, কিন্তু আমার মিনিং ছিল তাই, এটা করেছে। আমি সাম্প্রতিক ভারতের কয়েকটি টেলিভিশন ইন্টারভিউ দিয়ে বলেছি যে আপনারা আমাদেরকে ভারত বিরোধী ভাবেন না, আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নই, উই আর নেইবার। বাট আনফর্চুনেটলি ভারতীয় গভর্নমেন্ট গুলো মনে করে আমরা কলোনি। আপনারা আমাদেরকে কলোনি হিসেবে ব্যবহার করতে চান। আপনারা মারোয়ারিদেরকে বাংলাদেশের লুট করার জন্য ছেড়ে দিয়েছেন। মারোয়ারিদেরকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন নাই, তার শিকার আমরা হয়েছি। আপনি আমাদের সঙ্গে ট্রেড করেন না, কিন্তু আপনি স্মাগলিং করানোর চেষ্টা করেন।
আপনি ডেলিভারেটলি এবং প্ল্যান্ড ওয়েতে সারা ভারতের আমার বর্ডারের চারপাশে আপনি 470টা ফেন্সিল কোম্পানি রেজ করতে দিয়েছেন, অথচ ভারতের ইন্টেরিয়র কোনো ডিস্ট্রিক্টে একটি ফেন্সিল ফ্যাক্টরি নাই। এখন আমরা বলেছি বলে আমার দলও আমাকে প্রশংসা করেছে। ভাই দুঃখটা তো অনেক আছে, দুঃখ কোথায় যাব কারণের জন্য আমি তো আমার আপনি নিজের আমাকে দলের কাছ থেকে আপনি আমাকে উত্তরটা দিয়েছেন, আপনি আমাকে উত্তরটা দিয়েছেন। এবার আমি আপনাকে এই উত্তর, আমি একটা সম্পূরক প্রশ্ন আপনাকে করব। এর অর্থ, গত 53-54 বছরে ভারত আমাদেরকে 1 সেকেন্ডের জন্য ওই সুযোগটা দেয় নাই যে আমরা যে ফ্রুট অফ 71 অথবা একজন নাগরিকের অধিকার অথবা ভোট দেওয়ার অধিকার, শিক্ষার অধিকার, গভর্ন করার অধিকার, যে কোনো অধিকার আমরা পাই নাই। আপনি বলছেন দেন আপনি কিন্তু স্ট্যাটিস্টিক্স আক্তার ভাই আসেন না। স্ট্যাটিস্টিক্সে আসেন না কেন, আপনাকে আমি একটা কথা বলি। আমি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে গেলাম, হাসিনা তখন ক্ষমতায়। আমি আগে ইচ্ছাও করে নাই চাইতে, একজন কংগ্রেসম্যানের সাথে আমি টক করতাম, বারবার খোঁচাইতাম, শিলা জ্যাকসন লি অফ হিউস্টন টেক্সাস। আমারে বলছে তুমি স্টেট ডিপার্টমেন্টে যা চিল্লাচিল্লি করো, আমি সেট আপ করে দেই। আমি গেলাম, গিয়ে বিভিন্ন ব্যাপারে আমি কথা বলা শুরু করলাম, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময়। আপনি কি জানেন, একটা ইন্টারভিউর একটা কোশ্চেনের পরে ম্যাথিউ মিলার বলছে জেকব ডোন্ট লিভ। আমি বলছি ঠিক আছে। পরে বলছে আচ্ছা একটা কথা বলো, আমি হিস্ট্রি ঘেটে দেখলাম তুমি যে আড়া তেরা প্রশ্নগুলো করো, গত 53 বছরে বাংলাদেশে অনেক সাংবাদিক আসছে, তারা এই প্রশ্নগুলো কেন করে নাই? আপনি কি জানেন বিখ্যাত কয়েকজন সাংবাদিক এই মুহূর্তে তাদেরকে বেইজ্জতি করার জন্য, আমি নামটা মেনশন করলাম না, তারা আমার সাথে হ্যান্ডশেক করতে আসছে পরে। আমি বললাম যে আপনারা তো খুব স্বনামধন্য সাংবাদিক, এখানে এসে শীর্ষেন কোনটা, এখানে আসছিলেন কেন? মানে এখন আপনি এই কথা বলছেন না যে আপনি ইন্ডিয়ায় গিয়া বাংলাদেশের ওয়েলফেয়ার নিয়ে চোখের দিকে তাকায় কথা বলছেন। জিয়াউর রহমানের সময় কার্টার অ্যাডমিনিস্ট্রেশনের একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল, ওই ভদ্রলোকের সাথে জিয়াউর রহমানের একটা পার্সোনাল কানেকশন ছিল। ভদ্রলোকের নাম ছিল অ্যান্থনি লেক। অ্যান্থনি লেক একটা কথা বলছে, জেকব তুমি কি জানো যে বাংলাদেশের লিডারশিপ যারা তুমি মনে করো যে এই লিডারশিপ গুলো, প্রথম কথা তারা হইতেছে ইনকম্পিটেন্স। আমি বলছি ইন রিগার্ডস টু হোয়াট? এডুকেশন। বলছে জাস্ট নেম ওয়ান, ইনকম্পিটেন্স ইন অল অ্যাসপেক্ট। শিক্ষায় যদি তারা একটু ইংরেজি বলে, ইন প্রিন্সিপল they don't have any patriotism, no question about, don't worry about patriotism. They are going to give up the map of Bangladesh into our lap if we are going to offer him $1. এখন আপনাকে কেন বলছি যে আপনি স্ট্যাটিস্টিক্সে আসেন না? অ্যান্থনি লেক যাদের কথা বলছে তাতে দেখি আপনি তো 1%, আপনি তো মাইনরিটি রে ভাই। এখন আপনি যদি মাইনরিটি হন, আপনি তো বাংলাদেশে, আমার আর আপনার অবস্থান তো হবে, বাংলাদেশে তো আর জৈন ধর্ম নাই, জৈন ধর্ম বাংলাদেশে আছে কিনা আমি জানি না, আমার আর আপনার অবস্থান তো জৈন ধর্মের চাইতেও খারাপ। এখন একটা কথা, how we survive within the party or within the society or within politics. কনফুসিয়াসকে যখন হাজতে পাঠাইছে, কনফুসিয়াসের পাপ কি আছিল? কনফুসিয়াস বলছে আইন যারা তৈরি করে তাদেরকে আইন নিজে আগে প্রথম মানতে হবে, ছিল এইটুকুই। এখন পুরা চায়নায় কনফুসিয়াস বইলা বসছে আইন প্রণেতা যারা তাদের আগে আইন মানতে হবে। দিছে এম্পায়ার তারে হাজতে পাঠাই দিছে। পরবর্তী সময় চিন্তা করলো, এম্পায়ার চিন্তা করলো এই লোকটা তো বুদ্ধিমান, এর আজব থেকে বাইর করা উচিত। যাই বলছে কনফুসিয়াস আজব থেকে বাইর, কয় না আমি বাইরে যাইতাম না। কয় কেন? আমি যাবো আবার আরেক কথা বলবো, তুমি তো আবার আজতেই পাঠাবা, রেদার আমি এখানে কমফোর্টেবল। বলছে না তোমার দায়িত্ব হইল। তো বলছে আমি কেন যাব? বলছে হেল্প মি, গিভ মি এ ডেমো সো দ্যাট আই ক্যান ফলো ইউ। আপনি কি জানেন বাংলাদেশের অনেকে যারা লেখাপড়া করছে অনেকে কিন্তু জানে না, শের জীবনে কনফুসিয়াসরা কিন্তু একটা প্রদেশের গভর্নর বানাইছিল, বানায় বানায় বলছে যে শো মি এ ডেমো। এখন বাংলাদেশে
ওই কনফুসিয়াসের উদাহরণটা কেন টানছি? কনফুসিয়াস একটা কথা বলছিল, ইফ ইউ ক্যান নট বিকাম কিং, জয়েন দ্য কিং, ফলো দ্য কিং, হেল্প দ্য কিং। তখন তার পাশের লোকজনরা বলছে, বলো কি তুমি, ইফ আই ক্যান নট বিকাম কিং, হোয়াই শুড আই ফলো এ কিং? বলছে, ইউ হ্যাভ টু বি উইদিন দ্য সিস্টেম, because if you are outside the system, you cannot make any changes to the system. So go into the system. তো মেজর আক্তারেরা সার্ভাইভ করবে কিভাবে বাংলাদেশে? সে তো মাইনরিটি। মানে আপনার কি, এখন আপনি যদি আমারে জিজ্ঞাসা করেন যে জেকব ভাই, আমি তো খুঁজে পাই নাই গত 40-50 বছরে, আপনি এখন আমারে কোন থিওরির কথা জিজ্ঞাসা করতেছেন? ইজ দেয়ার এনি অপশন দ্যাট a person, a Confucius can survive within the politics in Bangladesh? এটা কি আমাদের কালচারাল দৈন্যতা, নাকি জনগণের দৈন্যতা, না রাষ্ট্রীয় দৈন্যতা, না সমাজের দৈন্যতা? কোন? আমি কি বলবো, জবাব দিব আপনাকে? জি প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি যেমন এককভাবে দায়ী করছি ভারতকে, তারা আমাদেরকে এতটুকু স্পেস দেয় নাই, কিন্তু এটার জন্য শুধু ভারতকে দায়ী করলে হবে? Absolutely not. আমার প্রতি যদি কেউ প্রেম নিবেদন করতে চায়, আমারও তো যোগ্যতা থাকতে হবে। True. আমি যদি আগলি হই, আমি যদি আনইমপ্রেসিভ হই, তাহলে কেন একজন আমার প্রতি প্রেম নিবেদন করবে? True. আমাকেও তো এরকম কিছু দেখাতে হবে যে আমারও কিছু যোগ্যতা আছে। সেও তো ভাবতে হবে, এর সঙ্গে যদি আমি না থাকি, যে কনফিউশনের কথা আপনি বললেন, সে তো দেখেছে আমি কিং হতে পারবো না, পাশাপাশি সেইটাও বুঝতে পেরেছে আমি কিংকে ডিনাইও করতে পারবো না। সিন্স আমি কিংকে ডিনাই করতে পারবো না, অতএব ইজ দ্য বেটার লেটস জয়েন কিং। আমিও তাই মনে করি, আমি ভারতের সঙ্গে ভারতকে পরাভূত করতে পারবো না। এটা আপনাকে আমাকে যাই কিছু বলেন না কেন, যে বলেন কেন, সেই শক্তি অর্জন করার জন্য যে চেষ্টা করা হবে, তাতে আমার দেশে দুর্ভিক্ষ বাড়বে, মানুষের কষ্ট বাড়বে। আমার এই নস্টালজিয়াতে ভোগার দরকার নাই। আমি ভারতকে কোনোদিনে পরাজিত করতে পারবো না। আমি যখন পারবো না, তাহলে কেন আমি ভারতের সঙ্গে শত্রুতামি করব? সে আমার বন্ধু না হোক, আমি তার কাছে সেফ থাকি, আমি তার কাছে নিরাপদ থাকার চেষ্টা করি, আমি তার বিরুদ্ধাচরণ না করি, আমি তার ক্ষতি না করার চেষ্টা করি। সে যদি ইচ্ছাকৃত আমার ক্ষতি করতে চায়, তা আমার তো বিশ্ববাসী আছে, আমি তো তাদের কাছে বলতে পারবো, ভাই আমার এখানে অপরাধটা কোথায়। দ্যাট ওয়াজ দ্য থিওরি অফ জিয়া রহমান। সেই থিওরিটা জিয়া রহমানের ছিল বলেই। মেজর আক্তার, আপনি কি জানেন, আপনি কি এটা শুনেছেন কখনো, জিয়াউর রহমান আমেরিকা তাকে 2টা পলিসি দিছিল, সে 2টার একটাও ইমপ্লিমেন্ট করে নাই? একটা ছিল অ্যান্থনি লেক হোয়াইট হাউস থেকে জিয়াউর রহমান সাহেব বের হওয়ার পরে তাকে স্টেট ডিপার্টমেন্টে এন্টারটেইন করছে, এবং ওই সময়টা ছিল 47 মিনিটের। কে 2টা কথা বলা হয়েছে। এক, অ্যান্টাই এসপিওনাজ ল তুমি অ্যাডপ্ট করো। নাম্বার 2, তোমার বিডিআর কে সরায়া দাও, আমেরিকাকে সুযোগ দাও তোমার বর্ডার কন্ট্রোল করার জন্য। আমরা আকাশ, জল, স্থলপথ আমরা নিয়ন্ত্রণ করব। তুমি কোরিয়ার দিকে তাকাও, সিঙ্গাপুরের দিকে তাকাও, জাপানের দিকে তাকাও, তাইওয়ানের দিকে তাকাও, আমরা তাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে কোথাও বাধা দেই না। এবং জিয়া এই 2টার করতে বলছিল। জিয়া অ্যান্থনি লেক না শুধু, ওই সময় একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিল, জিয়া রহমান সাহেব তার সাথে বসছেন। আপনারা পরবর্তীতে তাকে দেখছেন মিডল ইস্টে ইউএস বাহিনীর প্রধান হয়ে গেছে ফার্স্ট গালফ ওয়ারে, জেনারেল নরম্যান সোয়ার্সকাফ। সে তখন ছিল ব্রিগেডিয়ার জেনারেল। বলছে তুমি এই 2টা করো। তো জিয়া বলছে এটা করলে কি হবে? বলছে বাংলাদেশে একটা কথা আছে না যে ইন্ডিয়ার চেতাইয়া কেউ বাংলাদেশে সার্ভাইভ করবে না, তুমি এই 2টা করো, আমরা তোমাদেরকে দেখায় দেবো ইন্ডিয়া বাধ্য হবে তোমার পিছনে দৌড়াতে। এখন আমি কয়েকদিন আগে, না কয়েক মাস আগে, আমি নাম বললাম না, একজন ভদ্রলোক, একজন অ্যাম্বাসেডর খুব কষ্ট পাবে, সে আমাকে বলছে ওই আপনি যে কথাটা বলছেন যে ইন্ডিয়ার সাথে ভাই পাঙ্গা নিয়ে আমরা সার্ভাইভ করব না। তো আমি বলছি, আপনারা কি আসলে
কোন একটা গেমে যান রানার আপ হওয়ার জন্য না চ্যাম্পিয়ন হওয়ার জন্য? অ্যাম্বাসেডর বানাইছে তো সবাই। আক্তার ভাই, আমার কথাবার্তা কিন্তু ভালো না, আমার লোকজন পছন্দ করে না এই জন্য আমি বলছি বানাইছে কোন শালায় আপনারা? আমি বলছি আপনারা কি যেখানে কম্পিটিশনে যাবেন, ফুটবল খেলতে যাবেন, আপনাদের টার্গেট হয়েছে আপনাদের 2 নম্বর পজিশন। ক্রিকেট খেলতে যাবেন, আপনাদের টার্গেট 2 নম্বর পজিশন। তাহলে ভাই আপনারা চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আপনাদের নাই। আপনারা জাতি হিসাবে জীবনে দাঁড়াবেন না, পৃথিবীর কোনো কান্ট্রি আপনাকে সাহায্য করবে না, কারণ তোমাদের ভিতরে ওই আগ্রহ নাই। আপনাকে আমি আক্তার ভাই ঠান্ডা মাথায় আমি বলি, হাসিনার সময়, আপনি শুধু বাইডেনের সময় না, বারাক ওবামার সময়, প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশের সময়, আমি ওই রাস্তাঘাট কিন্তু আমার অপরিচিত না রে ভাই। ঠান্ডা মাথায় যদ্দূর যাওয়ার অত দূর গেছি, পারছি পারি নাই, whatever, কনভিন্স করতে হয় কনভিন্স করতে পারি নাই, আমি এত ইমপ্রেসিভ না। কিন্তু একটা কথা, চ্যাম্পিয়ন হওয়ার মতো আমাদের মত এই মানসিকতাটা কি আমাদের ভিতরে আছে? জিয়া রহমান সাহেব বলছে, অ্যান্থনি লেক বলছে যে তুমি যদি মারাও যাও তুমি বাংলাদেশ, অলরেডি জিয়া রহমান ইজ এ হিস্ট্রি, এটাকে জিয়া রহমানকে কেউ রিপ্লেস করবে না। আমি এটা হইতেছে হ্যাভিং সেড ইট, এটা নিয়ে আমার কোনো বিতর্ক নাই। কিন্তু জিয়া রহমান যদি ওইটা করতো, আজকের এই বাংলাদেশ থাকতো না। কিন্তু আমাদের ভিতরে কেন জানি মাইন্ডসেটটাই তৈরি না যে আমরা চ্যাম্পিয়ন হব না, আমরা রানার আপ হব, এটাই আমাদের স্বপ্ন। আমি অ্যান্থনি লেককে বললাম, তুমি যে বলছো বিডিআর কে সরাই এইটা দিতে, এটা কেন? আক্তার ভাই আমাকে সরাসরি বলছে, সরাসরি, আপনারা আমি আমেরিকা ইনভাইট করব, এই অ্যান্থনি লেক জীবিত নাই কিন্তু একজন জীবিত আছে, নিয়ে যাব, আড্ডা মেরে আসবো, আধা ঘন্টা 1 ঘন্টা আড্ডা মেরে আসবো। বলছিল বাংলাদেশে যদি তোমার বিডিআর না থাকে, বিডিআর কে আর্মির সাথে মার্চ করাইয়া দাও, ধরো আমেরিকা ওই বর্ডারে দাঁড়াইলো, তাইলে বাংলাদেশের সাথে ইন্ডিয়া আর সরাসরি কোন আর্ম কনফ্লিক্টে যাইতে পারবে না, কোনো অবস্থাতে পারবে না। তুমি বর্ডার সিল করে দাও, সিল করে দেয়া ইন্ডিয়ারে বলো যে যতক্ষণ পর্যন্ত শান্তি বাহিনী তুমি না সরাবা এবং কমার্সে ব্যালেন্স না আনবা, যতক্ষণে তুমি গঙ্গার পানি না ছাড়বা, ভারত থেকে আমার কোনো জিনিস আনার দরকার নেই। আপনি কি জানেন ওই সময় অ্যান্থনি লেক আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে বলছিল বাংলাদেশের যত কমোডিটি যায় যেগুলো ইন্ডিয়ার থেকে কিনো, ওখান থেকে আমরা 25% ছাড় দেব। ভাই এগুলো ডকুমেন্টেড এবং উইটনেসরা বলছে এই অফার গুলা ছিল। এবার আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, ইউ আর জিয়া রহমান, অর এই মুহূর্তে আপনি একজন আইন প্রণেতা বাংলাদেশের, আপনি এই বিষয়টা কি কখন আপনারা মনে করেন না আমলে নেওয়ার দরকার আছে? আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা তোমরা হঠাৎ করে অ্যান্টি এসপিওনাজ ল এর কথা বলছো, বলছে এই আইন নাই বইলা বাংলাদেশের অফিস আদালত রাজনৈতিক দল স্কুল কলেজ ইউনিভার্সিটি জায়গায় রং করতেছে, কারণ ওখানে এই আইনটা নাই। আমি এটার উপরে আপনাকে কোনো প্রশ্ন করব না, এটার উপরে আপনার মন্তব্য আমি আশা করছি, যদি আপনি কোনো মন্তব্য করেন। আমি মন্তব্য দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, মানে এটা সুজা বসছিলেন না। প্লিজ দেখেন, আমি আপনার বাড়িতে সাহায্য চাইতে গিয়ে যে আমি পদদলিত হয়ে মরি, এই প্রোটেকশনটা আপনি দিচ্ছেন না আমাকে। জিয়া রহমান কিন্তু আপনার সাহায্য নিতে গিয়ে তার একটা টিম তৈরি করা দরকার ছিল। একটা ক্রিকেট টিম কিন্তু একটা সেঞ্চুরিয়ান দিয়ে জিতে না, টোটাল টিম দিয়ে জিতে। জিয়া রহমান সেই টিমটা বানাতে পারেনি। পরবর্তীতে আমরা 9 বছর পরে আবার ক্ষমতায় আসছি, দেশমাতা খালেদা জিয়াও কিন্তু একই সমস্যায় পড়েছেন। আমেরিকানরা যাদের সঙ্গে বাংলাদেশে বন্ধুত্ব করার চেষ্টা করছে বা করে, যাদের লিঙ্ক করে, আনফর্চুনেটলি বাংলাদেশে মানুষ ওই লোকগুলোকে ট্রাস্ট করে না। এটা একটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বাস্তবতা। আমেরিকান এমবেসিতে গিয়ে যারা মদ খায়, যারা আড্ডা মারে, তাদেরকে বাংলাদেশের মানুষ ভালো মানুষ মনে করে না। হয়তো আপনাদের কাছে তারা ইন্টেলেকচুয়াল, বিকজ দে ক্যান জয়েন ইউ দি বার and they can finish the bottles and bottles, না? বাট জনগণের সামনে তারা কিন্তু লম্পট হিসাবে পরিচিত। আপনি দেখেন ইউএসএআইডি প্রোগ্রাম গুলো বাংলাদেশে ফেল করেছে। আপনি দেখেন পল্লী বিদ্যুৎ দিয়েছে না, যতদিন ব্রিগেডের সার্ভি ছিল ততদিন সফল ছিল। তারপরে দেখেন পল্লী বিদ্যুৎটা একটা ডেড হয়ে গেছে।
আবার দেখেন ইলেকট্রিক্যাল জেনারেশনে, যেটা আমেরিকান একা সোলো কম্পিটেন্ট হওয়ার কথা, কারণ ইন্ডিয়া তো এর পাশে আসার কথা না, কিন্তু আমরা কিন্তু সব পচা জেনারেটর কিনে বিদ্যুৎ চালাচ্ছি, যার ডিজেল কনজাম্পশন যে কোনো অন্য চেয়ে 2 গুণ 3 গুণ বেশি। এখানে আমরা কথা বলতে পারি। আমরা শুধু একটা কোল্ড অ্যান্ড হার্ড রকের জন্য চায়নাকে একটা 2টা খনি দিয়েছিলাম, সেই 2টা খনিকে বাস্তবায়ন করার সুযোগ আমেরিকান আপনারা দেন নাই। তাহলে কিন্তু এতগুলো ভুল বুঝাবুঝি সৃষ্টি হইতো না। আজকে আপনি আমাকে যত কিছু দিচ্ছেন, এখন আপনি বর্ডার তুলে ফেলতে বলছেন, এখন কিন্তু আপনি আমাকে বলছেন যে আপনি প্যান প্যাসিফিক বা ওই প্যাসিফিক আটলান্টিক করিডোরে আপনি আসেন, সেখানে তো আপনি ভারতকে আগে নিয়ে নিয়েছেন, তো ওই করিডোরে গিয়ে তো আমার নৌকা ভাসবে না, আমি তো ডুবে যাব। আপনি আপনি ইন্দো প্যাসিফিক তে আমাকে যেতে বলছেন ভারতের কেয়ারে, আপনি তো আমাকে ফিফথ পার্টি হিসাবে সাইন করালেন না, আপনি এখন ভারতের সঙ্গে থাকতে বলছেন, তাহলে আমি কি করে করব? এখানে শুধু আমার দোষটা দেখলে হবে না, আপনি আমেরিকান থেকেও দেখেন। আমেরিকান ডোনাল্ড ট্রাম্প সাহেব যে চিঠিটা পাঠিয়েছেন, সেই চিঠিটা এই ভাষাগুলা তো আমাদেরকে ভয় দিয়ে দিয়েছে। হাজার ইচ্ছা থাকলেও এই চিঠির ভাষার কারণে তারেক রহমান সাহেব এটা গ্রহণ করতে পারবেন না, তার ঝুঁকি তৈরি হয়ে গেছে। কারণ যে 2টা কন্ডিশন দেওয়া হচ্ছে, যে তোমাকে ইন্দো প্যাসিফিকে আসতে হবে এবং আমেরিকার সঙ্গে সরাসরি ট্রেড করতে হবে। এখানে কিন্তু এখন চায়না নতুন একটা থ্রেড হিসাবে, জায়ান্ট হিসাবে বাংলাদেশে দাঁড়িয়ে গেছে। আপনি তার সঙ্গে প্রাইস কম্পিটিশনে পারবেন না যদি আপনি সাবসিডাইজ না করেন। আনফরচুনেটলি আপনারা রাইট হ্যান্ড ড্রাইভ করেন, আমরা লেফট হ্যান্ড ড্রাইভ করি, ফলে আপনার ট্রান্সপোর্ট সেক্টর বাংলাদেশের জন্য ফিজিবল না, এখানে আসবে না। আপনার এখন সবগুলো শিপ চলে নিউক্লিয়ার পাওয়ার দিয়ে, আপনার এয়ারক্রাফট চলে এক্সট্রা অর্ডিনারি ওই কি বলে এই এয়ার ফুয়েল দিয়ে। আমার সেই বোয়িং চালানোর মতো ফুয়েলই তো আমার নাই। আপনার বোয়িং আমি কিনতে যাব, কিন্তু আমি ফুয়েল পাবো কই? আমার সেই রিফাইন্ড ফুয়েলের ব্যবস্থা বাংলাদেশে এখনো করে দেন নাই, করা হয় নাই। আমি যদি একটা ওই প্যারাম্যাক্স শিপ দিয়ে যদি আমি গম আনি 1 লক্ষ টন 2 লক্ষ টন ফ্রম ইউর মেক্সিকো অর ফ্রম ইউর আমেরিকান ক্যালিফোর্নিয়া, বা আপনি যদি আমি ওখান থেকে আনি একটা প্যারাম্যাক্স শিপ দিয়ে 3 লক্ষ টন, আমার তো আনলোড করার জায়গা নাই, আমি কোথায় আনলোড করবো? আক্তার ভাই, আমি আপনাকে আমি যদি আপনার কাছে একটা এলএনজি শিপ আনি, এলএনজি শিপটা তো আনলোড করার জায়গা আমার নাই। এখন 7 দিনের মধ্যে আমি ওই শিপটাকে আনলোড করে রাখবো কোথায়? না হলে তো আমার যে ভাড়া দিতে হবে আপনার শিপের, সেই ভাড়াতে তো আমার গ্যাসের দাম আরো 10 গুণ বেড়ে যাবে। এই বাস্তব ইনফ্রাস্ট্রাকচার গুলো যদি গড়তে আমাকে সাহায্য না করেন, আমাকে যদি এক্সট্রা অর্ডিনারি ডিসকাউন্টেড রেট না দেন, আমাকে যদি আপনার ফেভার্ড নেশন হিসাবে যদি ইনক্লুড না করেন, আই ডোন্ট মাইন্ড টু বি এক্সক্লুসিভ ফ্রেন্ডশিপ উইথ আমেরিকা করতে, আমি করতে রাজি আছি এক্সক্লুসিভ ফ্রেন্ডশিপ উইথ আমেরিকা, এবং সেই জন্য জনগণের দ্বারে দ্বারে গিয়ে বুঝতে চেষ্টা করবো যে কি কি পাই। কিন্তু আমাকে তো পাশাপাশি সেফগার্ড অ্যান্ড প্রোটেকশন ফ্রম ইন্ডিয়া অ্যান্ড প্রোটেকশন ফ্রম চায়না অ্যাজ ওয়েল নিতে হবে। আপনি তাইওয়ানকে সেভ করছেন এই জন্য যে তাইওয়ানের যে চিপস, সে মাইক্রো চিপ যদি বন্ধ করে দেয় আপনার ইন্ডাস্ট্রি ফল করবে। ফলে তাইওয়ান কিন্তু এমন কিছু জিনিস সে আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে যার জন্য আপনি তাকে প্রোটেকশন দিতে বাধ্য, কিন্তু আমার কাছে তো কিছু নাই। আমার সঙ্গে আসেন কিছু মিল্টন ভাই, আপনি সিনেটর থেকে বলেন যে আজকে আপনি কয়জন লোক হামাসে আছে, আপনি $6 ট্রিলিয়ন দিয়ে দিলেন, কাতারকে বলেন $1 ট্রিলিয়ন দিয়ে দিতে। এই টাকাটা আমাদের কাছে 6 মাস 1 বছর খাটায় নেন না, আমাদের সিমেন্ট ফ্যাক্টরি গুলো বানাই দেন না, আমরা সিমেন্ট ফ্যাক্টরি, আমরা সিমেন্ট সাপ্লাই দিই আপনার হামাসের জন্য, আমাদের স্টিল ফ্যাক্টরি করে দেন না। আমি যে হামাসে আপনি রিভিল করার জন্য যে স্টিল ইউজ করবেন, প্লাস্টিক ইউজ করবেন, সিমেন্ট ইউজ করবেন, এইগুলোর বেসটা আমার এখানে করে দেন না, আমি তো চায়নার থেকে চিপার দিতে পারবো।
আমি এই প্রোডাক্ট র মেটেরিয়ালস যদি আমি পাই, আমি তো এই প্রোডাক্ট গুলো হামাস বিল্ড আপে সিমেন্ট লাগবে, রড লাগবে, প্লাস্টিক লাগবে, ইলেকট্রিক্যাল ফিটিংস লাগবে, এইগুলোর ফ্যাক্টরি আপনি আমাকে 2 বছরের মধ্যে করে দেন না, ওই টাকাতেই আমাদের খাটায় নিয়ে যান, আমি স্বাবলম্বী হয়ে যাই, এবং আমি চীনের থেকে 15 থেকে 20% চিপ রেটে আমি সেম প্রোডাক্ট বাংলাদেশে দিতে পারবো। কিন্তু সেই পলিটিক্যাল ডায়ালগ তো আমি করতে, এবং সেই পলিটিক্যাল তো আমি কি বলবো, আমি জানি না আমার পররাষ্ট্রমন্ত্রী সাহেব সেইভাবে কাজ করতেছেন কিনা। উনি অভিজ্ঞ, ওকে, উনি জানেন কিভাবে করতে হয়, কিন্তু ওনার টিম তো নাই, ওনার ইমপ্লিমেন্ট করার টিম তো নাই। কিন্তু ওকে, আমি আজকে একটা রাজনৈতিক দল করি, আমি বলছি আমি একটা রাজনৈতিক দল করি, আমি যদি আমার এই প্ল্যানটা, আমার এই পারসেপশনটা, আমার এই মানে কি কনসেপ্টটা যদি আমি আমার নেতাকে বুঝাইতে পারি, তিনি আমার দলকে বুঝাবেন, এবং নেতা এবং দল যদি বোঝা যায়, আমরা 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করতে নেমে যেতে পারবো। নট নেসেসারিলি যে আমাদের পাওয়ারে যেতে হবে, নট নেসেসারিলি যে আমাকে সরকারে যেতেই হবে, কিন্তু আমরা আমাদের পারসেপশনটাকে বাস্তবায়িত করার মতো টেকনিক্যাল নো হাউ, ম্যান পাওয়ার এবং নেটওয়ার্ক আছে, যেটা আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সাহেবের নাই। উনি অভিজ্ঞ হতে পারেন, খলিল সাহেব দক্ষ হতে পারেন, আমেরিকার একজন ট্রাস্টেড ফ্রেন্ড হতে পারেন, বাট আনফরচুনেট ডক্টর ইউনূস যেমন পারে না চট্টগ্রাম বন্দর আমেরিকানদের কথা মতো দিতে, এই সরকারও পারবে না অন্তত খলিল নেতৃত্বে। তার জন্য এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যাদের ফলোয়ার আছে, সাপোর্টার আছে, এবং যারা মাঠ গ্রাসরুট লেভেলে রিয়াক্ট করতে পারে। জিয়াউর রহমানের সবচেয়ে বড় দুর্বল ছিল হি ডিডন্ট হ্যাভ দ্য পার্টি। উনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় তার কোনো রাজনৈতিক দল ছিল না, দলটা তৈরি করতেছিল, বাট দেশমাতা খালেদা জিয়ার অ্যাসেট ছিল তার পার্টি, তার পলিটিক্যাল পার্টি বিএনপি ওয়াজ এন অ্যাসেট। কিন্তু আনফরচুনেটলি ইন্টারনাল ইন্টারফারেন্সের কারণে, আমি এক্সপ্লেন করে বলছি না এখন, কিন্তু উনি ফেল হয়ে গেছেন। ওকে, কিন্তু উনার অ্যাসেট ছিল পলিটিক্যাল পার্টি। আজকে যে বিএনপি ক্ষমতায় গিয়েছে, সেই বিএনপির ক্ষমতারও অ্যাসেট হলো তার পার্টি, কিন্তু আনফরচুনেটলি এই পার্টির ক্যাপেবল লিডারশিপ নাই, ওনার অধীনে সেকেন্ড ম্যান নাই, থার্ড ম্যান ফোর্থ ম্যান তো দূরের কথা। আনফরচুনেটলি হয়তো একদিন আমরা বলি না, কিন্তু আপনার কাছে বলছি, উনি যাদেরকে মন্ত্রী বানিয়েছেন, এডুকেশন মিনিস্টারের দায়িত্ব নকল বন্ধ করা নয়। এডুকেশন মিনিস্টার নকল বন্ধ করার জন্য হতে পারে না। একটি চাঁদাবাজ রাজনীতিবিদ কখনো সড়ক জনপদের মন্ত্রী হতে পারে না। এগুলার ক্যারেক্টার, একটা ইনহেরেন্ট ক্যারেক্টার আছে, আপনি তাদেরকে দিয়ে পারবেন না। আপনি যে মন্ত্রী পরিষদ সাজিয়েছেন, বাংলাদেশের জনগণ সেই মন্ত্রীদেরকে ভালোবাসে, কিন্তু বাসে বিশ্বাস না। করে, ভালোবাসে, ভালোবাসে, ভোট দিয়েছে ভালোবাসে, কিন্তু বিশ্বাস করে না, তাদের কর্মক্ষমতায় আস্থা নাই। তাদেরকে যে দায়িত্ব দিয়েছে, যে অর্থমন্ত্রী হয়েছেন, বাণিজ্য মন্ত্রী হয়েছেন, পরিক্রমা হয়েছেন, তারা জানে যে অর্থমন্ত্রী প্রথম ভিজিট দেশে অর্থনীতির না নিয়ে তার অঞ্চলে চলে যেতে পারে, সে অর্থমন্ত্রী জাতির জন্য চিন্তা করতে পারবে না। যে অর্থমন্ত্রীর অগ্রাধিকার হয়ে যায় একটি বন্দর প্রতিষ্ঠার জন্য, সেই অর্থমন্ত্রী কখনো রাষ্ট্রের অর্থমন্ত্রী হতে পারবে না। কারণ আজকে রাষ্ট্রের ক্রাইসিস ছিল, ওনাকে প্রথম দিনে বসা দেশের ব্যাংকিং সেক্টর ইকোনমিস্টদের নিয়ে বসা, টু ফাইন্ড এ সলিউশন, যে কি করে আমরা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ আনবো, কি করে মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করব। উনি বন্দর বানানোর দায়িত্ব ওনাকে কেউ দেয় নাই, উনি দৌড়ে চিটাগাং গিয়ে বলতে হয়েছে আমি চিটাগাংকে বাংলাদেশের বড় বন্দর রূপান্তরিত করবো। হি ইজ নট এ শিপিং মিনিস্টার। কাজে এটা তারেক রহমান সাহেবের চিন্তা নিতে হবে। হয়তো তারেক রহমান সাহেব আমার কথাকে পছন্দ করবে না, কিন্তু ইজ ওয়ার্ড অফ ওয়ার্নিং ফর হিম। আমেরিকা তোমাকে দিতে চায়, ভারত তোমাকে সাহায্য করতে চায়, যেটা বিরল সৌভাগ্য আজকে আমার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। নেভার দিস ওয়াজ কোইন্সিডেন্স যে ইন্ডিয়া এন্ড আমেরিকা টুগেদার আমাদের সাহায্য করতে চায়, এবং সেখানে চীনও কিন্তু কোন রকম নেগেটিভ অ্যাটিটিউড দেখায় নাই।
চীনও কিন্তু বলছে উই ডোন্ট মাইন্ড, তুমি ডেভেলপ করো, উন্নতি করো, আক্তার ভাই, বেনিফিট আছে। আক্তার ভাই, আক্তার ভাই, আমাকে ভারত সাহায্য করতে চায়, আমাকে আমেরিকা সাহায্য করতে চায় এবং আমাকে চায়নাও সাহায্য করতে চায়। আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, আহ, আমি আপনাকে মার্কেটিং এর একটা থিওরি বলি, সেটা হইতেছে an educated and conscious consumer is better for the business. এগ্রিড, এগ্রিড। Okay. আপনি কি মনে করেন বাংলাদেশ, মানে আমি আন্ডারমাইন করতেছি না, উইথ ডিউ অল রেসপেক্ট টু ইউ এন্ড অল বাংলাদেশি, আপনি কি মনে করেন দ্যাট এই 3 কান্ট্রি থেকে বাংলাদেশের ভালো কোনটা এটা বাছার মতো ভালো কনজিউমার বাংলাদেশের লিডারশিপ কি? আমি সরি স্টেট বলছি, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া বাকিরা নীল। ওকে, ইউ অ্যানসার্ড মি। একটা কথা আপনি আমাকে বলছেন, আমি আপনার একটা মন্তব্যটাকে ডিসএগ্রি করছি না, কিন্তু রিবার্ট করছি অন্য একটা ইস্যুতে। ফর এক্সাম্পল, জিয়াউর রহমান সাহেবকে আমেরিকা 2-3টা অফার দিছে এবং ব্যাখ্যাও করছে। জিয়াউর রহমান দেশে গেছে, 4 মাসের মাথায় ওনাকে মেরে ফেলা হয়েছে। আপনি আমার সাথে কিন্তু এগ্রি করছেন যে ভারত আমাদেরকে কখনোই ওই সুযোগটা দেয় নাই। এখন যোগ্য একজন নেতা যখন জিয়া বাইরে যাইবে, তাকে ফালায় দিতে হবে। মেজর আক্তারের মতো লোক যখন দিল্লিতে গিয়া ইন্দোর কিংবা গুজরালের চোখের দিকে তাকায় কইব যে হোয়াই ইউ আর মেকিং আওয়ার পিপল অ্যান্টি ইন্ডিয়ান, তখন আক্তারকেও রাজনীতি থেকে বের করে দেওয়া হইবে। তো এখন কনজিউমার হিসেবে তাইলে বাংলাদেশের রাজনৈতিক লিডারশিপ, জিয়াউর রহমান গেল, তারপরে কি এই চিন্তা করতে পারে নাই যে ঠিক আছে আমরা আমেরিকান মেরিন নিয়ে বা আমেরিকান আর্মি নিয়ে আমাদের বর্ডার থেকে সরাবো না? আমি কিন্তু আপনার কথায় ওই জায়গায় যাচ্ছি যেখানে আপনি বলছেন নিরাপত্তা চুক্তিতে ভারতের সাথে বাংলাদেশের যাইতে কইতেছে। আপনারে আমি বলি, ধরেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি চিন্তা করলেন যে what decision is going to make me more secure, going with America or going with China? You have an independent mind. আমি যদি চায়নার রেড আর্মিরে আইনা আমার বিডিআর রিপ্লেস করি, ভাই সত্য কথা, চাণক্য নীতি, শত্রুর শত্রু আমার মিত্র, আমি আইনা আমার বর্ডারে দাঁড় করাই দিব। ইন্ডিয়া আমেরিকা খুব রাগ হয়ে যাইব, কিন্তু একটা কথা আপনি মনে রাখেন, আমেরিকান এবং ইউরোপিয়ানদের ক্যারেক্টার হইছে আমাদের শত্রুতা হইতেছে ফর দ্য টাইম বিং, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল এন্ড স্টেট উই আর রেডি টু স্লিপ উইথ দ্য এনিমি। চায়নার সাথে আমেরিকা কোনোদিনই সম্পর্ক নষ্ট করবে না, তারা কাজ করতেই থাকবে। 5টা ডিসএগ্রি করবে, 95টা এগ্রি করবে। আপনি বাংলাদেশের সরকার প্রধান হিসাবে আপনি সিদ্ধান্ত নিতে পারতেন যে আমি চায়নার সাথেই সম্পর্ক করব, চায়না এসে আমার বর্ডার সিকিউর করবে। যদি ইন্ডিয়া আমার সাথে কোনো কনফ্রন্টেশনে যায়, আমি চায়নার সামনে দাঁড় করাই দিছি, চায়না এটা বোঝাপড়া করবে। ভারত আমার লগে তারপরেও কথাবার্তা কইতে চাইবো, কারণ এত বিশাল একটা জনগোষ্ঠী, একটা বাজার, ভারত ছাড়তে চাইবে না। ভারত আমাদের 3-4টা মেজর প্রবলেম রে ওভারকাম করতে চাইবে সিম্পল নেগোসিয়েশনে। ভারত ওই দেশ না যাদের সাথে কোনো নেগোসিয়েশনে যায়। ডোনাল্ড ট্রাম্প ব্যক্তি মিটিং এ ঠান্ডা মাথায় কইছে যে ভারতকে যারা পার্টনার মনে করে তারা জীবনে দাঁড়াবে না, আনলেস দে আর প্রস্টিটিউট। ভাই আমি আমি বলি, আপনি হাজার হাজার টক শোতে কথা বলছেন, ভাই আমি ট্রেডিশনাল টক শো হোস্ট না, আমি আসলে সাংবাদিকও না, আমি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। আমার মাথায় আজাইরা এই ল ফার্ম রান করি, আর এর মধ্যে একটু সময় আছে দেশের জন্য যদি কিছু করতে পারি, ওই ঠান্ডা মাথার মধ্যে আছে। বাংলাদেশ থেকে তো আমার চাওয়া পাওয়ার কিছু নাই রে ভাই। কিন্তু ঠান্ডা মাথা এই কথাটাই যদি আপনি চিন্তা করেন যে আমরা নিজেরা কনজিউমার হিসাবে থার্ড ক্লাস না, আমরা এডুকেটেড না, আমরা সচেতন না, আমরা জানি না কোন ইনজেকশনটা দিলে আমরা ডিজিজ মুক্ত হব। ভারত কইছে তোমারে আমরা সাহায্য করব, দিস ইজ নট সাহায্য। কারণ ভারত যদি বলে আমি তোমাদেরকে $5 বিলিয়ন দেব, এবার আপনাকে বলি, এই বেটি ভারতে যাইয়া ঘুমায়, এই বেটিরে
সরাসরি ওয়ান অন ওয়ান। আপনারা তো আমি ভার্চুয়ালি কইতেছি, ওই ব্যক্তিরে ওয়ান অন ওয়ান কইছি। আপনি ধরা খাবেন, আপনার কোনো পলিসি কাজ করবে না, শিফট করেন, আমারে মেরে ফেলবে। ঠান্ডা মাথায় কইছি, তাহলে এই বাল ছাইড়ে দিয়া জানগা। ঠান্ডা মাথায় কইছি আক্তার ভাই। আর আরেকটা কথা কেন যেন আমার বাপেরে কইছে যে আমার জন্ম কেন দিছ, কারণ আমি তো এইভাবে কথা বইলে ফেলাই মুখের উপরে। আমি কইছি যে আপনি পলিসি শিফট করেন। আমি মানে এইখানে আমেরিকায় আপনি দেখবেন সবকিছু সেট হয়ে যাবে, ধীরে ধীরে আপনার পিছনে লাইন আপ হইতে থাকবো। আপনি মনে করেন আপনি ওইখানে বান্দা, আপনি রানার আপ একটা ট্রফি লই আপনি বসে থাকবেন আর আপনি কইবেন আপনি ভালো কনজিউমার হবেন না, আর আপনি বলবেন আমেরিকা এখন আপনার কইতেছে সাহায্য। ভাই আপনি আগে ভালো কনজিউমার হইতে হইবা, আমরা আগে নিজেরা ভালো কনজিউমার হই। আমাদের একজন নেতা হোক উইথ দ্য কোয়ালিটি এন্ড এডুকেশন এন্ড ভিশন, ডু উই হ্যাভ ইট? একটা কষ্ট নিয়ে আপনার দিকে আমি একটু কথা শুনবো, আমাদের সময় অলমোস্ট শেষ। ভারতের একজন সাংবাদিক কুলদীপ নায়ার, আক্তার ভাই, কুলদীপ নায়ারের আমেরিকান পাবলিক টেলিভিশন ব্রডকাস্ট ইন্টারভিউ করতেছে। তো তারে জিজ্ঞাসা করছে, মিস্টার নায়ার, হোয়াট ইউ থিঙ্ক অফ পলিটিক্স ইন বাংলাদেশ? কুলদীপ নায়ার কি বলছিল জানেন? ঠান্ডা মাথায় বলছে, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক, আমি রাজনীতি নিয়ে কথা বলতে পারি, কিন্তু রাজনীতির নামে বাংলাদেশে যেটা হইতেছে এটা তো রাজনীতি না, এটা হইছে সামাজিক প্রতিবৃত্তি, এটার উপরে আমার কোনো মন্তব্য নাই। এবার ভাই আমার আমার আপনার 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 লাইন, আপনি আমার কথাগুলোর উপরে মন্তব্য করেন, আমার কোনো প্রশ্ন নেই। এখন আমি দুইটা বা তিনটা বিষয় আপনার একটু দৃষ্টান্ত করছি। আপনি যেটা বলেছেন চীনের সঙ্গে আমি বন্ধুত্ব করে আমার বর্ডার দায়িত্বটা তাকে দিয়ে দেবো, এটা হবে একদম আত্মহত্যা করার সামিল। এইটাতে আমি কখনোই রাজি হব না, আমাকে হতে দিব না। ওকে, একইভাবে ভারতের সঙ্গে আমি সরাসরি কনফ্লিক্টে যাওয়াটাও আমার হবে আত্মহত্যা, আমি এটা করতে যাব না। আমি মনে করি আমার যে থার্ড যে অ্যাভিনিউটা খোলা আছে অলরেডি, সেটা হচ্ছে যেটা ট্রিপেট্রিয়েট ফ্রেন্ডলি রিলেশনশিপ বিটুইন আমেরিকা, চায়না অ্যান্ড ইন্ডিয়া। কেন? হোয়াই? বিকজ এখানে আমেরিকা ইন্দো প্যাসিফিকের কারণে তার নিয়ারেস্ট যদি কোনো হল্ট স্টেশন নেমে দিতে পারি, তাহলে আমেরিকা বাংলাদেশকে বেছে নেবে। ইন্দো প্যাসিফিকের ইন্টারেস্ট সে কখনোই কম্প্রোমাইজ করবে না। ইন্ডিয়া তার নর্থ ইস্টার্নকে সেফ রাখার জন্য, তার প্রোটেকশনের জন্য সে বাংলাদেশের উপর ইন্টারডিপেন্ডেন্সিটা থাকবেই। এখন ইন্টারডিপেন্ডেন্সের জন্য সে তার সামনে দুইটা অল্টারনেটিভ, আইদার টু মেক ফ্রেন্ড উইথ মি অর টু কিল মি। সে কিন্তু অলরেডি দুজনকে কিল করেছে। তার নেইবার রিলেশনশিপ কম্প্রোমাইজ হয়েছে বলেই, থ্রেট হয়েছে বলে কিন্তু আমরা দুজন প্রেসিডেন্টকে হারাতে হয়েছে। আমাদের পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে না, যেটা আপনি বললেন, যা কুলদীপ নায়ার যে কথা বলছেন, এখানে আমাদেরকে একটা রিজিওনাল না, একদম একটা পাড়া প্রতিবেশীর মধ্যে নামায় নিয়ে আসছে। ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরার সঙ্গে আমাদেরকে লাগাই দেওয়া হচ্ছে, ইন্ডিয়ান না। কাজে এখানে আমাকে ইন্ডিয়া আমাকে এটা করতে দেবে না, ফলে এখানে আমাকে একটা থার্ড পার্টি দরকার, দ্যাট ইজ এন আমেরিকা। ইউরোপ এখানে পাওয়ারফুল না, মিলিটারিও না, ইকোনমিক্যালও না, ইংল্যান্ডও না, বাট আমেরিকা স্টিল, অ্যান্ড হি হ্যাজ দ্য ডিজায়ার। আর চায়না, সে যত ডেভেলপড হবে, বে অফ বেঙ্গলের প্রতি তার আকর্ষণ তত বাড়বে। কারণ সে ইউরোপ এন্ড আফ্রিকার মার্কেট ধরতে হইলে সে মালাক্কা চ্যানেলকে অ্যাভয়েড করতে হবে। সে ওয়েস্টার্ন চায়না এবং নর্দার্ন স্পেশালি ওয়েস্ট সাউদার্ন চায়নার জন্য তার যত ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হয়েছে, ওই হাবগুলোর থেকে সস্তায় মাল পাঠাইতে হলে বে অফ বেঙ্গল অ্যাক্সেস তার দরকার। এটা আমাদের জন্য গুড লাক যে মায়ানমারের যে হাবটা আছে সিটি বা আকিয়া, এটা ফেভারেবল টু চায়না না, কারণ সেখানে তারও প্রায় 200-250 কিলোমিটার বেশি ট্রাভেল করতে হয় দেন চিটাগাং or মাই কক্সবাজার or মাই কুতুবদিয়া or মহেশখালী। কাজে এটা কিন্তু আমার জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ। চতুর্থত, আমাদেরকে ফসিল ফুয়েলের অল্টারনেটিভ খুঁজতে হবে, আমাদেরকে ইলেকট্রিক জেনারেশন আমাদেরকে স্বাবলম্বী হইতে হবে। এখানে আমেরিকার বিকল্প কেউ নাই।
পাওয়ার জেনারেশনে আমেরিকা এখনো সুপার নাম্বার 1। আমি এখানে রিনিউয়েবল এনার্জিতে আমার ভীষণ স্কোপ আছে। আমি কিন্তু ফসিল অল্টারনেটিভ একটা পাওয়ার গ্রিড আমি বাংলাদেশ তৈরি করতে পারি, যে গ্রিড থেকে আমি ইন্ডিয়াকেও হেল্প করতে পারি। আরো অনেক বিষয় আছে যেখানে আমরা কমনলি ফাইট করতে পারি। I don't need a strong army, but I need a strong defense power. Army and defense power is not the same. I hope you will bear me out better. My psychology of anti-Indians is more defensive. আমি কিন্তু যাচ্ছি ইন্ডিয়াতে চিকিৎসার জন্য, কিন্তু তারপরে কিন্তু প্রো ইন্ডিয়ান হচ্ছে না। আমার ছেলে মেয়েরা কিন্তু ইন্ডিয়ান এডুকেশন নিচ্ছে, কিন্তু তারপরে সে প্রো ইন্ডিয়ান হচ্ছে না। এটা হলো একটা রিলিজিয়াস কনফ্লিক্ট আমাদের মধ্যে আছে। আমি যতক্ষণ পর্যন্ত বলবো ইন্ডিয়া ইজ ফর হিন্দুস, ততক্ষণ পর্যন্ত আমরা ভুল পথে পরিচালিত হব। ইন্ডিয়া ওয়াজ নেভার ফর হিন্দুস, নট ইন দ্য এনসিয়েন্ট টাইমস, নট ফ্রম দ্য বিগিনিং অফ সিভিলাইজেশনস, ইট ইজ নট ইভেন টুডে। আমরা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক না জেনে হোক আমরা ইন্ডিয়াকে হিন্দুস্তান বানিয়ে ফেলছি। এখানে আমাদের একটা কালচারাল রিলিজিয়ান ইনফেরিটিতে আমরা ভুগতেছি। ইন্ডিয়াতে কিন্তু once upon a time Buddha was more famous, more dominating than Hindus. Mughal were more dominating than Hindus of any times. Till today আমরা যদি ইন্ডিয়াকে মোদির ন্যারেশনে যাই, নেরেটিভে যাই, একটা হিন্দু রাষ্ট্র হিসাবে চিন্তা করি, তাহলে কিন্তু আমরা যুদ্ধটা অর্ধেক হেরে যাবো এখানেই। আমার একটা শেষ প্রশ্ন আপনার কাছে আজকের জন্য। গত 53 বছরে ভারতের সাথে আমরা অনেক আলাপ আলোচনা করেছি, অনেক দেন দরবার করেছি, বন্ধুত্ব করেছি, শত্রুতা করেছি, যা কিছু করেছি, চিকিৎসা নিয়েছি। বাংলাদেশের অর্জন কি 53 বছরে? অর্জনটা হলো আমরা কিন্তু ইন্ডিয়ার দালালি করেছি, আমরা ব্রোকার হিসেবে কাজ করেছি, আমরা কিন্তু ইন্ডিয়ার পার্টনার হিসেবে কাজ করি নাই। আমরা পার্টনারশিপ ডেভেলপ করতে চাই, নট ব্রোকারি। আমরা আমেরিকার সঙ্গে পার্টনারশিপ ডেভেলপ করতে চাই, আমরা চায়নার সঙ্গে পার্টনারশিপ ডেভেলপ করতে চাই। আমরা রেন্ট শিকার হতে চাই না। আমরা একটু দালালি পাইয়া, কমিশন এজেন্ট পাইয়া আমরা বিরলার টাটার কমিশন হচ্ছে না, আমরা মোতলেব হতে চাই না। আমরা চাই বাংলাদেশ টাটা, আমরা চাই বাংলাদেশ রিলায়েন্স কোম্পানি, আমরা চাই বাংলাদেশ বিরলা, আমরা সেটা চাই। তারা এখানে এস্টাবলিশ করো তাদের ফ্যাক্টরি, আমরা যৌথভাবে আমাদের মার্কেটটাকে দেব। আমরা একইভাবে চায়নার দালালি করতে চাই না, চায়নার ইম্পোর্টার হইতে চাই না। আমরা এখানে একটা কোঅপারেটিভ অর জয়েন্ট ফ্যাক্টরি, জয়েন্ট ভেঞ্চার করতে চাই। We want to build joint venture of Bangladesh, India, Bangladesh, China, Bangladesh, Taiwan, or Bangladesh, America. It should be joint venture corridor, not a commission corridor. ওকে, আপনি যেটা আমাকে বলছেন এর অর্থ হইতেছে তাইলে আমাদের অ্যাচিভমেন্ট 53 বছরে কিছুই না। আমরা ডেভেলপ, আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে দালালি। দ্যাটস অল। আমরা দালালি তো আমাদের দেখেন না, আমাদের কানাডায় বাড়ি করি, we don't feel proud, এবং আমরা কানাডায় গেলে পরে আপনাদের পার্টি খাওয়ান। Don't give them a shame. Don't give them a shame. হয় সে বাংলাদেশের টাকা নিয়ে কানাডা বাড়ি করে এবং তাকে কিন্তু আমরা ডিনার খাওয়ান, রিসেপশন দেন। সত্য কথা। You're ashamed. Don't tell him you're ashamed. এটি আমাদের আনফরচুনেট। We are brokers. আমরা গার্মেন্টস ফ্যাক্টরি ওনার না, আমরা তো টেলার মাস্টার। We are not the owner of the garment factory. Unfortunately, they may not like it, but we are not the factory owners. We are just a tailor master. তারা কাপড় দেয়, তারা সবকিছু দেয়, আমরা সিলাইয়া দেই। টেলার মাস্টার হইয়া, টেলার হইয়া আমরা টেলার শপ চালাচ্ছি, তাহলে সেটা তো এই আপনার এই ডাউনটাউনে, নিউ ইয়র্কের ডাউনটাউনে টেলার মাস্টার আছে। সত্যি কথা। তারাও তো ওই আপনার ওই কি বলে কেউ মারা গেলে তার গাউন তৈরি করা দেওয়ার জন্য রাতারাতি বানায় দেয়, বলেন সেরিমনির জন্য পোশাক বানায় দেয়। ওখানে তো বাংলাদেশের চেয়ে বেশি গার্মেন্ট ফ্যাক্টরি আছে নিউ ইয়র্কের ডাউনটাউনে। সত্যি কথা আছে। They are the tailors. They are garment factory owners. But আমাদের দেশে unfortunately our garment factory owners হিসেবে ক্লেম করি, but they don't produce even a buttons.
কাজে এই যে আমাদের যে কনসেপচুয়াল মিসআন্ডারস্ট্যান্ডিং, মিস আইডেন্টিফিকেশন, we are in identity crisis. আমাকে বলেন আমি বাংলাদেশি, বাট আই এম নট এ বাংলাদেশি। I feel happy to be Muslims. I feel happy to be Indians. I feel happy to be the neutrality. Or আমি আমার ফ্রেন্ডস আছে কলকাতায়, আমার ফ্রেন্ডস আছে দুবাই, আমার ফ্রেন্ডস আছে লন্ডনে, বাট লন্ডন লোক তো বলে না আমার ফ্রেন্ডস আছে ঢাকায়। নিউ ইয়র্কের লোক তো বলে না আমার ফ্রেন্ডস আছে ঢাকায়, আমি তার বাড়িতে কালকে যাবো ইলিশ মাছ খাইতে। বরঞ্চ বলেন আমি তাকে ইনভাইট করছি আমেরিকান স্টেক খাওয়ার জন্য। এই মানসিকতাকে পরিবর্তন করতে হবে। আমরা যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছি, আমার দেশপ্রেম তখনই আসবে when I can proudly say I am আক্তার। আমার যদি আক্তারের যদি পোশাক দিয়ে আইডেন্টিফিকেশন করতে হয়, তাহলে কখন আমি স্যুট পরি, কখন আমি পাঞ্জাবি পরি, কখন আমি বঙ্গবন্ধুর কোট পরি, কখন আমি সালোয়ার পরি, বিকজ অফ আইডেন্টিফিকেশন প্রবলেম। বিকজ আমি মনে করি আমার পোশাকে আমার পরিচয়টাকে পরিবর্তন করে ফেলবে, কিন্তু তা তো না। I have to be known by myself. আমি আক্তার ভালো যদি ভালো কাজ করি, আমি আক্তার খারাপ আমি যদি খারাপ কাজ করি। আমার পোশাক ভালো বলে আমি আক্তার ভালো, আমার পোশাক ভালো নাই বলে আমি আক্তার ভালো না, আমি এই ফিলোসফিতে বিশ্বাস করি না। Whether I'm good or bad, that my performance will speak. That's my deliberation will speak. That the way I behave, that will speak whether I'm a gentleman or not gentleman. কাজে আক্তার ভাই অনেক সময় দিলেন, অনেক আলোচনা করলাম, আপনাকে I don't know how you have enjoyed me, but আমি আমার ফ্র্যাঙ্কলি কোনো কিছু মুখ ভিতর রেখে বলি নাই। আমি আলোচনাটা এনজয় করছি একটা কারণের জন্য। একটা কথা বলি ভাই, আইডিয়া শেয়ার, মিনিংফুল আইডিয়া শেয়ারিং এর মধ্যে যে আনন্দটা আছে, এই আনন্দটা ধারণ করার জন্য আপনার উদারতার দরকার। আপনি আমাকে আবার আপনার পেছনের একটা কথাকে আমি ডিসএগ্রি করি, আপনার প্রয়োজন এখনো ফুরায় নাই। যেদিন আপনি, যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস আছে ভাই, ততক্ষণ পর্যন্ত আপনার প্রয়োজন আছে। একটা কথা আপনি মনে রাখেন, আপনার এই প্রয়োজনীয়তা কোন দল যদি অনুভব না করে, দ্যাটস দ্য লস অফ দ্যাট পার্টি, নট ইয়োরস। ঠান্ডা মাথায় আমি আপনাকে I'm not trying to impress you because I have nothing to gain, but one thing I can tell you, আপনার প্রয়োজন আপনার জীবনের শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত। এটা চিন্তা করার কোনো কারণ নাই, আপনার প্রয়োজন নাই। তবে আপনার একটা কথাকে আমি সাপোর্ট করব একটা উদাহরণ দিয়ে। আপনি নিউ ইয়র্কে কখনো একটা হোটেল আছে মেডিসন অ্যাভিনিউতে, বিটুইন 45 and 46, এটাকে বলে রুজবেল্ট হোটেল, বা ভাড়া অনেক বেশি নাই। এক ভদ্রলোক আমাকে বললো, এক ইন্ডিয়ান আমার এক ফ্রেন্ড বলল, ওর নাম আমি ভুইলা চাই, ওর নাম হয়েছে রবিতেজ গুন্টাপাল্লি। আমার একদিন হঠাৎ করে কইছে, would you like to meet someone? আমি বললাম কেন? বলছে হি ইজ ইন্ডিয়ান। আমি বলছি আই হেট ইন্ডিয়ান। তো বলছি দ্যাটস ওয়াই আই এম আস্কিং ইউ টু মিট দ্যাট জেন্টলম্যান। আমি বলছি ঠিক আছে। আমি তখন নিউ ইয়র্কে একটা ম্যানেজমেন্ট কোম্পানি আছে, অনেক বড় কোম্পানি, এটার নাম কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ড। আমি তখন ওই কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ডের প্রপার্টি ম্যানেজার। তো আমারে বললো যে আসো, আমরা রুজবেল্ট হোটেল তো 2টা বিল্ডিং পরে যাই, দেখা করি। আমি দেখা করতে গেলাম, এক ভদ্রলোক দেখলাম বেশ লম্বা চূড়া এক লোক সামনে বসছে। আমি একা একা চিন্তা করতেছিলাম, রবি আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমি বললাম ও আমার কার সাথে দেখা করাইতে আনছে। তা হ্যান্ডশেক করার পরে উনি বলতেছে দিস ইজ মানেক শাহ। তো আমি বলছি যে হে রবি, ডিডন্ট ইউ টেল হিম দ্যাট আই হেট ইন্ডিয়ান? এবং আমি যখন তার কাছ থেকে বিদায় নেই, ভদ্রলোক আমাকে একটা কথা বলছে, কথাটা আমি ভুলি নাই। বলছে আই লাভ বাংলাদেশি পিপল, বাট দে আর নট হ্যাপি টু বি বাংলাদেশি। আমি বলছি হাউ ডিড ইউ কাম টু দ্যাট কনক্লুশন? তো বলছে আমি তোমাকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাব খাওয়ার জন্য। ভাই, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে গেছে, তো ঢোকার পরে আমি অ্যান্সারটা পেয়ে গেছি। ওইটা সামনে লেখা আছে ফাইন ইন্ডিয়ান কুজিন।
কিন্তু মালিক বাংলাদেশি। মানেক শাহ আমার দিকে বলছে, who has stopped this owner to say find Bangladeshi cuisine? We don't love ourselves, ভাই। আমরা আমাদেরকে পছন্দ করি না।